হ্যালো, কল দিয়েছিলাম। ২-৩ জনকে কল দেওয়ার মাঝে হচ্ছে যে ২ জনে আমার কল রিসিভ করেছে আর একজন আমার কল রিসিভ করেনি। একজনের অ্যান্সার ছিল যে উনি হচ্ছে যে জব করছেন সেজন্য হচ্ছে যে জয়েন করতে পারবেন না। আরেকজনের অ্যান্সার ছিল যে উনার পিসি প্রবলেম। আমি বলবো যে আচ্ছা যে পিসি প্রবলেম আছে ঠিক আছে, বাট যে জব করছেন আমি বলবো যে সারাদিনে কিছুটা সময় ম্যানেজ করে নেন। ঠিক আছে? কাজটা করেন। হয়তোবা যদি ইমার্জেন্সি কোনো প্রবলেম পড়ে যায় ক্লাসে জয়েন করছেন না, আচ্ছা ঠিক আছে। বাট অন্তত ক্লাস ভিডিওটা দেখে আপনারা এই টপিকগুলা প্র্যাকটিস করেন। ঠিক আছে? আপনারা এই কোর্সটাতে ভর্তি হয়েছেন একটাই কারণ। কারণটা হচ্ছে যে আপনারা আ ইনকাম করতে চান। কেউ জব করছেন, কেউ লেখাপড়া করছেন বা কেউ এই ইনকাম সেক্টরে আছেন আগে থেকেই। আ তারাও কি আরো বেশি ইনকাম করার জন্যই তো এই কোর্সে ভর্তি হয়েছেন, তাই না? জি ম্যাম। তো আপনারা যদি এখন যদি এই কোর্সটাকে যদি মূল্যায়ন না করেন, যদি ক্লাস না করেন, এইচডব্লিউ যদি জমা না দেন, এতগুলা টাকা দিয়ে আপনারা এখানে ভর্তি হয়েছেন, তাহলে আলটিমেটলি লসটা কার হবে? আমি তো এই ব্যাচের ক্লাস শেষ করে আরেকটা ব্যাচে চলে যাব, আরেকটা ব্যাচের ক্লাস শেষ করে আরেকটা ব্যাচে চলে যাব। আমার তো একটার পর একটা ব্যাচ আসবে, বাট আপনারা কি একটার পর একটা কোর্স করতে পারবেন? এটা না কিন্তু ম্যাম। পসিবল না। সো আপনারা যে এই যে একটা কোর্সে ভর্তি হয়েছেন, অবশ্যই অনেক আশা নিয়ে ভর্তি হয়েছেন। আমি চাইবো প্রত্যেকেরই এই আশাটা পূর্ণ হোক এবং প্রত্যেকে সাকসেসফুল হন এবং ইনকাম করেন। ইনকাম অপরচুনিটি কিন্তু হিউজ। ঠিক আছে? আপনারা অনলাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। আমি প্রত্যেকটা ওয়ে আপনাদেরকে দেখায় দিব। আমি নিজেও ক্রিয়েটিভ আইটি স্টুডেন্ট ছিলাম এবং আমি নিজেও একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার প্লাস আমি ক্রিয়েটিভ আইটিতে জব করছি। এটা কিন্তু এমনি এমনি না। আমার কোয়ালিফিকেশন আছে বলেই কিন্তু আমি ক্রিয়েটিভে জব করার অপরচুনিটি পেয়েছি, তাই না? সো এটা কিন্তু আপনারাও পেতে পারেন। আপনারাও কিন্তু কিন্তু এই ম্যাম ক্রিয়েটিভে শুধু ফ্রিল্যান্সিং করলেই কি মানে আমি যে কোর্সটা করছি এটা করলেই কি হবে নাকি এর সাথে আরো লিংক আপ আছে, আরো অনেক কোর্স করতে হয় আরো না, ভালো কিছু অ্যাচিভমেন্টের জন্য? শুধুমাত্র এই কোর্সটা করে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আমি আপনাদেরকে হয়তোবা কিওয়ার্ড রিসার্চ দেখিয়েছি। কিওয়ার্ড রিসার্চে কতটা ডিমান্ড ফাইবার মার্কেট প্লেসে এটাও তো দেখিয়েছি আপনাদেরকে, দেখাইনি? আপনি যদি ১০০টা কিওয়ার্ড রিসার্চ করে দেন, আপনি ১০০টা কিওয়ার্ডের বিনিময়ে $50 ইনকাম করতে পারবেন। আমি আবারও আপনাদেরকে ফাইবারে হচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে প্রত্যেকটা টপিকের আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে প্রত্যেকটা টপিক আছে প্রত্যেকটা টপিকের হিউজ ডিমান্ড। আমি আপনাদের ফাইবারের ক্লাস নিব আর কয়েকটা ক্লাস পরে, ঠিক আছে? এখনই যেতে চাচ্ছি না, কেননা সবগুলা টপিক তো আপনাদের এখনো সেইভাবে রপ্ত হয়নি। হয়েছে কি? আরেকটু ম্যাম। অ্যাডভান্স হন, দেন হচ্ছে যে আমি আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, প্লাস কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় সবগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে যখন আমি সার্চ করেছি তখন দেখেন তো কতগুলা সার্ভিস আছে। ৪,৯৮৭টা সার্ভিস আছে, তাই না? তার মাঝে যিনি ফার্স্টে আছে তিনি কি করছে? ২৪১টা কাজ করছে। করে নাই, সে রিভিউ পাইছে, তার মানে সে আরো অনেক বেশি কাজ করছে। অনেক বায়ারই আছে যে তারা কাজ করায় কিন্তু রিভিউ দেয় না। তার কয়টা অর্ডার রানিং আছে? ৪টা অর্ডার রানিং আছে। সে শুধুমাত্র দেখেন কিওয়ার্ড রিসার্চের কাজ করতেছে ব্লগ টপিকের উপরে। ৫টা ব্লগ টপিকের উপরে সে কিওয়ার্ড রিসার্চ করে দিবে $20। ৫টা ব্লগ টপিকে ৫টা হচ্ছে যে আপনি কয়টা ২০টা যদি কিওয়ার্ড দেন তাহলে ২০টার জন্য হচ্ছে যে $20 আপনি ইনকাম করতে পারলেন। ঠিক আছে? এক একটা টপিক থেকে আপনি ৪টা করে কিওয়ার্ড দিলেন, নো প্রবলেম। দেন আরেকটা দেখি। এখানে জাস্ট শুধু কিওয়ার্ড গুলো দেওয়া হবে তাই তো? শুধুমাত্র কিওয়ার্ড গুলা দিবেন, কিওয়ার্ডের সার্চ ভলিউম র্যাঙ্কিং আমি আপনাদেরকে প্যাকেজ করা দেখিয়েছি না? জি জি। ওভাবে দিবেন, তাহলেই হবে। দেন এর পরের গিগে আসি, দেখেন উনারও কিন্তু ৪টা অর্ডার আছে, উনি ১০১টা কাজ করছে, উনি লেভেল 2 সেলার। লেভেল 2 সেলার কিন্তু এমনি এমনি না। লেভেল 2 সেলার যে হ্যালো ১০,০০০-এর উপরে সে আর্ন করছে, $১০,০০০ উপরে সে আর্ন করছে, তাই সে লেভেল 2 সেলার। লেভেল 1 হওয়ার জন্য আপনার $৪০০ ইনকাম করতে হবে। ঠিক আছে? সো দেখেন উনি কি করছে, উনি কিওয়ার্ড রিসার্চ দিচ্ছে প্লাস হচ্ছে যে কম্পিটিটিভ অ্যানালাইসিস। এটা আপনাদের নেক্সট ক্লাসে নেক্সট আছে, এটা দেখানো হবে কম্পিটিটিভ কিভাবে অ্যানালাইসিস করবেন। আচ্ছা, এটা যেহেতু কম্পিটিটর দিচ্ছে তাহলে এটা আমরা এখন স্কিপ করছি, আমরা এটাই চাই। ঠিক আছে? দেখেন উনি ৭৭টা কাজ করছে। উনি কি করছে?
উনিও কিন্তু কি করছে যে কিওয়ার্ডের লিস্ট দিচ্ছে এবং উনি $65 তার জন্য চার্জ করছে। ঠিক আছে, দেন দেখেন এখানে কি 10x এসইও, দেন হচ্ছে এনেবল লিস্ট, এটার জন্য কি $165 সে চার্জ করছে। আরেকটা গিগে যাই আমরা, then সে কি 1000-এর উপরে রিভিউ পাইছে, তার মানে বুঝতেই পারতেছেন সে হিউজ কাজ করছে। তার দেখেন এখনো 8টা অর্ডার রানিং আছে, আর সে 100টা কিওয়ার্ডের জন্য কি $40 করে নিচ্ছে। আর 100টা কিওয়ার্ড বের করতে আপনার কতক্ষণ লাগবে বলেন ফাতেমা শামী, 10 আপনি বলেন মিনিট তো। হাইস্ট। 10 মিনিট লাগবে হাইস্ট, কেননা আমি আপনাদেরকে টুলসও দেখাইছি। টুলস দেখাইছি না, টুলস এর মাধ্যমে আপনারা অসংখ্য কিওয়ার্ড বের করতে পারবেন, পারবেন না? অসংখ্য কিওয়ার্ড বের করতে পারবেন। সো কিওয়ার্ড গুলো জি বের ম্যাম করবেন, পারবো। সর্ট আউট করে তাদেরকে দিয়ে দিবেন। 10 মিনিটস, যারা একটু স্লোলি কাজ করবেন তাদের হয়তো বা 15 মিনিটস, তার উপর তো লাগার কথা না। 15 মিনিটসে যদি আপনি $40 ইনকাম করতে পারেন, তার মানে কি এটা হিউজ না? সো ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা সেক্টর, অর্থাৎ এসইও বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, এটা যদিও এসইওরই একটা পার্ট, সবগুলো সেক্টর থেকেই কিন্তু আপনি এই ক্ষুদ্র ক্ষুদ্র যে টপিক গুলো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র টপিক গুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আপনাকে যে একদম এসইওর পুরা কোর্স কমপ্লিট করতে হবে দেন মার্কেট প্লেসে জয়েন করতে হবে এমনটা কিন্তু না, হ্যালো শুধুমাত্র। ম্যাম, জি বলুন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আচ্ছা, আমি এই টপিকটা শেষ করি, দেন আপনি আচ্ছা অবশ্যই কোশ্চেন করবেন। আচ্ছা ম্যাম, আচ্ছা, আচ্ছা। সো আমি চাইবো আমার যে 30 জন স্টুডেন্ট আছেন, আপনারা আহ সবসময় ক্লাসে হচ্ছে যে মনোযোগী থাকবেন এবং ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, প্লাস আমি যে এসডব্লিউ গুলো দিব আপনারা সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি আমি যেহেতু সাকসেসফুল হতে পেরেছি, আপনারাও সাকসেসফুল হতে পারবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাম, আমরা যদি ফাইবারে গিগ তৈরি করে সাবমিট করি দেন কি সাথে সাথে আমরা অর্ডার পাবো? সাথে সাথে অর্ডার পাবেন না, অর্ডার পাওয়ার জন্য অনেক প্রসেস আছে, আমি সবগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা খুব সেই তাড়াতাড়ি কাজ প্রসেস গুলো পাওয়ার, মেনটেন করলে তাড়াতাড়ি পাবো, ঠিক? হ্যাঁ, সেই প্রসেসগুলো মেনটেন করতে হবে। দেন হচ্ছে প্রসেসগুলো মেনটেন মানে কিভাবে করবেন আমি সবগুলোই আপনাদেরকে হচ্ছে স্টেপ বাই স্টেপ বলে দিব। ঠিক আছে, কিন্তু এখন বলছি না, কেননা এগুলো তো আমাকে বলতেই হবে। সো এখন বলে এই ক্লাসের টাইমটা আমি ওয়েস্ট করব না। জি ম্যাম, বুঝতে ঠিক পেরেছি। আছে, ওকে। সো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসইও সেটআপ গাইডলাইন। ঠিক আছে, কোর্স মডিউল কি আপনারা দেখেছেন? জি, এসইও গাইডলাইন আছে। হ্যাঁ, এসইও সেটআপ গাইডলাইনের আজকে ক্লাস হবে। আচ্ছা, এসইও সেটআপ এই কথাটা দ্বারা আপনারা কি বুঝেন? কেউ আমাকে একজন বলবেন প্লিজ। এসইও সেটআপ এই কথাটা দ্বারা আপনারা কি বুঝেন? আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলাম বা অডিট করলাম, হুম, সবকিছু মিলায়ে এর উপরে এসইও করাটা টোটাল। এগুলো সেট আপ করতে হবে। হ্যাঁ, আপনারা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছেন, যে অডিটটা করেছেন, বলতে গেলে যে অডিটটা করেছি, অডিটটার পারপাসই হচ্ছে যে আমরা এটা এসইও করব। ঠিক আছে, যে আমরা যে অডিট করে ওয়েবসাইটের ভুলগুলো বের করেছি সেটা কিভাবে সলিউশন করতে পারি, আজকে আমরা এটা শিখব। ক্লিয়ার? জি জি ম্যাম। ওকে। আর পাশাপাশি হচ্ছে যে এই যে আমরা সেটআপ গাইডলাইনটা যে তৈরি করব সেটা কিভাবে, হ্যালো, সেটা কিভাবে অপটিমাইজ করতে হবে, আমরা উইদাউট এনি কোডিং ছাড়াই আমাদের ওয়েবসাইটে এটা অপটিমাইজ করতে পারবো, এটাও আমি আজকে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। ঠিক আছে, জি ম্যাম। আর একটা ওকে কথা, ম্যাম। আরেকটা কথা বলে রাখি যে এখানে হচ্ছে যে এই যে যে এটা হচ্ছে সেই টেমপ্লেট, যেখানে হচ্ছে যে আমরা এই অডিট লিস্টটা দেখে দেখে এইখানে হচ্ছে সলিউশন গুলা করব। এখানে যতগুলা টপিক আছে, এখানে প্রত্যেকটা টপিক এখানে তুলে ধরা আছে,
কিভাবে অপটিমাইজ করতে হবে, কিভাবে কি করতে না হবে আমি সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে যতটুকু সম্ভব দেখাই দিব, দেন নেক্সট ক্লাসে বাকিটুকু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো এখানে হচ্ছে যে আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা কি কোডিং করব? নো না ম্যাম। ম্যাম। আমরা ম্যাম। কিন্তু কোডিং করা কিন্তু আমাদের কাজ না, কোডিং করা হচ্ছে ডেভেলপারের কাজ। ঠিক আছে? উইদাউট কোডিং এও একটা ওয়েবসাইট অপটিমাইজ করা যায়, যদি সেই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে যদি একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করেন, তাহলে সেইটা আপনি কিভাবে অপটিমাইজ করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। বাট যদি কোডিং ওয়েবসাইট হয়ে থাকে, আপনি একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোডিং এ তৈরি করা, সেই ক্ষেত্রে আপনি কি অপটিমাইজ করতে পারবেন ওনার ওয়েবসাইটে গিয়ে? নো ম্যাম। পারবেন না। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যে এই টেমপ্লেটটা হচ্ছে যে আপনার সলিউশনগুলো স্টেপ বাই স্টেপ এখানে দিবেন, দিয়ে হচ্ছে এই টেমপ্লেটটা আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন এবং দিয়ে বলে দিবেন যে এই ইনস্ট্রাকশন ওয়াইজ আপনি আপনার সাইটটাকে ডেভেলপার দিয়ে অপটিমাইজ করিয়ে নেন। ঠিক আছে? আপনি একজন এসইও অ্যানালিস্ট, আপনি কিন্তু একজন ওয়েব ডেভেলপার না। এটা সবসময় ক্লায়েন্টকে বুঝাবেন যে আপনি একজন এসইও অ্যানালিস্ট, আপনার ওয়েবসাইটটা কিভাবে এসইও করতে হবে সেই গাইডলাইনটা আমি আপনাকে দিব। বাট আপনার সাইটটা কিন্তু আমি কোডিং এর মাধ্যমে কিন্তু আমি অপটিমাইজ করে দিব না। কোডিং যাদের সাইট, যারা কোডিং ওয়েবসাইট নিয়ে কাজ করছে, তাদের অবশ্যই একজন না একজন ডেভেলপার আছে। ঠিক আছে? যারা হচ্ছে যে রিসেন্ট কাজ করে, তাদের অনেকের মাঝে এই কনফিউশনটা থাকে। একটা কোডিং ওয়েবসাইটের কাজ পেয়েছে, তখন সে কি করে যে আমি তো এটা অপটিমাইজ করে দিব, আমি তো ওয়ার্ডপ্রেসে করছি, আমি কোডিং এ করে দিব। আমি বলবো এটা কখনোই করেন না। কোডিং এ যদি একটা দাড়ি কমা মিস হয়, তাহলে সেই ওয়েবসাইটটা টোটালি ড্যামেজড হয়ে যাবে আর কখনোই ওপেন হবে না, যদি সেই ওয়েবসাইটের ব্যাকআপ না থাকে। সো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি একটা কোড মিস্টেক করেন আর তার ওয়েবসাইটটা যদি ক্র্যাশ করে, আলটিমেটলি ব্লেমটা কে খাবে? একটা ব্যাড রিভিউ খাবেন আপনি, প্লাস আপনার এই ব্যাড রিভিউর জন্য নেক্সট কাজ পাইতে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি বলবো যে কোডিং ওয়েবসাইটে আপনারা হাত দিবেন না, এই টেমপ্লেটটা অপটিমাইজ করে আপনারা প্রোভাইড করে দিবেন। ঠিক আছে? সবার জন্যই এই এক সাজেশন। এন্ড যদি ক্লায়েন্টের মানে কি শুধু ওয়েবসাইটটা, ওয়ার্ড হ্যাঁ আমি বলছি, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়, তাহলে আপনি ক্লায়েন্টকে এইভাবে অ্যাপ্রোচ করবেন যে আমি আপনার ওয়েবসাইটের ইস্যুসগুলা বের করে দিব এবং সেটার সলিউশন দেব। যদি আপনি চান তাহলে আপনার ওয়েবসাইটে আমি সেগুলো অপটিমাইজ করে দিব, কিন্তু সেক্ষেত্রে আমাকে একটু এক্সট্রা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এটা এটা শুধু ডেভেলপারের ওয়ার্ড কাজ। সেটা হ্যাঁ, শুধু ওয়ার্ডপ্রেস যখন ওয়ার্ডপ্রেসের প্রপোজাল ক্ষেত্রে। দেওয়া হবে তখনই তো এটা ক্লিয়ার করে নিতে হবে ম্যাম, তাই না? না, প্রপোজাল যখন দেওয়া হবে, মানে অর্থাৎ এগ্রিমেন্টে যখন ক্লায়েন্ট, আসবে আর কি। হ্যাঁ এগ্রিমেন্টে যখন আসবেন তখন এটা ক্লিয়ার করে নেবেন। ঠিক আচ্ছা, আছে? কোডিং আর হচ্ছে ওয়ার্ডপ্রেস দুটো তো আলাদা, কিভাবে বুঝবো আমরা যে কোনটা কোডিং দিয়ে ওয়েবসাইট আর কোনটা আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে? কোডিং যে ওয়েবসাইট এবং হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট, সেটা আমরা কিভাবে বুঝবো? সেই জন্য হচ্ছে যে আমি ক্রিয়েটিভ আইটি ওয়েবসাইটে যাচ্ছি। ঠিক আছে? ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটটা কিন্তু লারাভেলে তৈরি করা। এন্ড আমি আরেকটা ব্লগ ওয়েবসাইটে যাচ্ছি। ব্লগ ওয়েবসাইটটার নাম কি হতে পারে? কুইজপিক। ঠিক আছে? এই মুহূর্তে এই সাইটটারই নাম মনে পড়ছে। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, চলে আসছে। Then এই ওয়েবসাইটে .com এর পরে আমি স্ল্যাশ দিয়ে WP দেন একটা কোলন চিহ্ন ইউজ করে হচ্ছে অ্যাডমিন ইউজ করতেছি। ঠিক আছে? MIN। এখানে কি আসছে? 404 নট ফাউন্ড। দেন এই ওয়েবসাইটটা দেখি, WP একটা হাইফেন দেন হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, এটা হাইড করে রাখা আছে এই জন্য দেখাচ্ছে না। আমি আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, সেটা হচ্ছে UCRS kings.com।
আচ্ছা আমি best আচ্ছা এখান থেকে আমি এই 2-3টা ওয়েবসাইট ওপেন করছি। এগুলো হচ্ছে ব্লগ সাইট, যেহেতু ব্লগ সাইট গুলা ম্যাক্সিমামই দেখবেন যে ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা হয়ে থাকে। ঠিক আছে, নয়েজ আসতেছে, যাদের এখান থেকে নয়েজ আসতেছে তারা একটু নিজেদেরকে মিউট করে রাখেন। এই যে দেখেন, যখন আমি এই ওয়েবসাইটে wp-admin লিখেছিলাম তখন এই ড্যাশবোর্ডটা আসছে, আর ক্রিয়েটিভিটিতে যখন আমি wp-admin লিখেছিলাম তখন এই পেজটা আসছে। এরকম যদি পেজ আসে তাহলে আপনারা যখন অফ করে রাখে তখন কিভাবে বুঝবো? যখন অফ করে থাকে তখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে আপনার ওয়েবসাইটটা কোন সিএমএস এ করা, এটা কি ওয়ার্ডপ্রেসে করা, এটা কি কোডিং এ করা, নাকি আদার্স কোনো সিএমএস এ করা। ঠিক আছে, সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় তা না, আরো অনেক সিএমএস আছে, যেমন হচ্ছে উইক্স আছে, দেন হচ্ছে আদার্স, এরকম আরো অনেক সিএমএস আছে যেগুলোতে হচ্ছে যে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমি উইক্স নিয়ে কাজ করেছি, কিছুটা উইক্সও আমার আইডিয়া আছে, বাট উইক্সটা অ্যান্ড হচ্ছে ওয়ার্ডপ্রেসটা টোটালি ডিফারেন্ট। সো আমরা এই এখন হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। আপনারা একটা প্ল্যাটফর্মে কাজ করে যদি শিখতে পারেন তাহলে আপনার উইক্সও আদার্স যে সিএমএস গুলো আছে ওগুলো তো কাজ করতে পারবেন। সেজন্য হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে আগে নিজেকে দাঁড় করান, আমি চাইবো এটা। ঠিক আছে, মিস ওকে। লারাভেলও কি ওয়ার্ডপ্রেসের মতো নেই ভিতরে? না, আচ্ছা কোডিং ওয়েবসাইট গুলোর ড্যাশবোর্ড এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আপনি সেম পাবেন না, একটু হইলেও ডিফারেন্ট থাকবে। আচ্ছা ঠিক আছে, এন্ড কাজগুলোও ডিফারেন্ট থাকবে। আপনি এখানে যেরকম প্লাগইন ইউজ করার মাধ্যমে অনেক কিছু করে ফেলতেছেন, কোডিং ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে প্লাগইন কোথায় ইনস্টল করবেন ওটাই বুঝতেছেন না, এরকমটা হবে। সো আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চিনবেন হচ্ছে এইভাবে, একটা ডোমেইন একটা ওয়েবসাইটের ডোমেইন এবং ডোমেইন এক্সটেনশনের পরে wp-admin লিখবেন, লিখে এন্টার দেওয়ার পর যদি এইরকম ইন্টারফেস আসে তাহলে ধরে নেবেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আপনি এখানে ইজিলি কাজ করতে পারবেন। আর যদি wp-admin লেখার পর এরকম পেজ আসে তাহলে আপনি ধরে নেবেন যেটা হয় কোডিং ওয়েবসাইট, ঠিক আছে, নয় আদার্স কোনো সিএমএস এ করা। বা ম্যাম আপনি তখন, ড্যাশবোর্ড, জি বলুন, ম্যাম ড্যাশবোর্ডটা কি? বুঝিনি, ড্যাশবোর্ড। জি ম্যাম। আচ্ছা, এই যে এটা কি? আপনার সামনে যে হচ্ছে যে আপনি কি বলবো একটা পেজ দেখতে পাচ্ছেন না, বা আপনি যা দেখতে পাচ্ছেন, এই জি ম্যাম। এটাই বলতে গেলে যে ড্যাশবোর্ড বলে, এটাই বলতে গেলে যে ডেস্কটপের হচ্ছে যে কি বলবো, আহ এটাকে অনেক কিছু বলা যায়। সো আমি এখন ড্যাশবোর্ড বললাম, বা আরেক সময় আরেকটা আমি বলবো, এই মুহূর্তে আমার মনে আসতেছে না, এই মুহূর্তে ড্যাশবোর্ড মনে আসছে সেজন্য আমি ড্যাশবোর্ডই বললাম। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ইন্টারফেস, ঠিক আছে, ইন্টারফেস বলা যায় আরেকটা। ম্যাম যে এই ভালো যে আছেন? আসছে, জি ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো ম্যাম, যেটা বলতেছিলাম ছোট ছোট কোম্পানি গুলার যে ওয়েবসাইট গুলা থাকে হ্যাঁ, ওগুলা ওয়ার্ডপ্রেসে করে, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু কোডিং এ করা, তাই না? Maximum যে বড় বড় কোম্পানির গুলো ওয়েব ডেভেলপ যে করে, যে ইয়াদের কিন্তু আপনারা বর্তমান যুগে ম্যাক্সিমাম ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসে পাবেন, ম্যাক্সিমাম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে পাবেন। কেননা বর্তমান যুগে আহ এই কোডিং এ অনেকে ওয়েবসাইট ক্রিয়েট করে না, ইজিলি হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যে easily একটা ওয়েবসাইট কাস্টমাইজ করে ফেলা যায়, যার কারণে হচ্ছে যে সবাই এই ওয়ার্ডপ্রেসই হচ্ছে যে সাইট ক্রিয়েট করে। ঠিক ম্যাম আছে, আমাদের গত ক্লাসের 2টা টপিকস বাকি ছিল। আমি আজকে দেখিয়ে দিব, টেনশন নিয়েন না, আমি আছি তো। ম্যাম আরেকটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই। ম্যাম আমাদের ফুল ডিজিটাল মার্কেটিং কোর্সটা কি আপনি নেবেন না ম্যাম, নাকি হ্যাঁ, অন্য মেন্টর আসবে? আপনারা কি অন্য কাউকে চাচ্ছেন? না ম্যাম। না ম্যাম, চাই না, চাই না, আপনাকে চাই।
আমি নিব, যদি ঈশ্বর আমাকে সুস্থ রাখেন আমি নিব, আমার ইচ্ছেটা সেরকমই। And যদি আমি অসুস্থ হয়ে যাই দেন সেটা আলাদা কথা। ঠিক আছে। ওকে, আচ্ছা আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় চাচ্ছি, কেননা আমি যে পিসিতে বসে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা কাস্টমাইজেশন করে আপনাদেরকে দেখেছিলাম, আজকে ভিন্ন একটা পিসিতে বসার কারণে সেই ওয়ার্ডপ্রেসটা নেই, আমাকে জ্যামটা আবার আজকে ইনস্টল নামাজের করতে ব্রেকটা দিয়ে হচ্ছে। দেন তাহলে 30 থেকে 40 নামাজের পর্যন্ত। ব্রেকটা দিয়ে দিন। ওকে, তাহলে আপনারা নামাজের ব্রেকে যান, দেন নামাজের ব্রেক থেকে আসার পর আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, 40-এ জয়েন করতেছি আমরা সবাই। ওকে, তাহলে 40-এ সবাই জয়েন করবেন, ঠিক আছে। হ্যালো, জি আপা, হচ্ছে ভিডিওটা দেখে ভিডিওটা হচ্ছে দেখতে দেখতে আপনি হচ্ছে ট্রাই করবেন, যেমন কোন অপশন থেকে কোন অপশনে গেল সেম ফলো হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এটা পারবেন, ভালো করবেন, অবশ্যই চেষ্টা করবেন। সময় দেওয়াটা হচ্ছে কথা, আপনি সেটাই হয়ে যাবে। আমি সময় পাই না, জব করি তাই অনেক সময় ক্লাসও মিস দিই। ম্যাডাম তো কিছু টুলস দিয়ে দিয়েছে, আপনি ওগুলা সবগুলো প্র্যাকটিস করবেন। আমি ছাড়া মনে হয় সবাই হোমওয়ার্ক আপলোড অলরেডি করে ফেলছে, মানে অডিট পর্যন্ত, এসিও অডিট পর্যন্ত, তাই না? হ্যালো, জি ম্যাম। জি সবাই কি এসেছেন? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা এখন ক্লাস শুরু করতে পারি। আমার ওকে ম্যাম। ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, ম্যাম, হুসাইন জি মোহাম্মদ সারিয়া ভাইকে অ্যাকসেপ্ট করে নেন, উনি মেসেঞ্জার নক দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওনাকে তো অ্যাড করা হয়েছে। জি, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস জি ম্যাম, ম্যাম। দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমাদের ফার্স্টে হচ্ছে যে কাজটা করতে হবে, এখানে নেমটা কি দেওয়া আছে দেখেন তো। নেমটা আমি এখান থেকে কপি করছি, ঠিক আছে? কপি করে গুগল শিটে বসাচ্ছি। এখন দেখেন তো এখানে নেমটা কি দেখাচ্ছে, সিআইটি টেমপ্লেট দেওয়া আছে, তারপর দেওয়া আছে অন পেজ অপটিমাইজেশন, তারপর গাইডলাইন, দেন ডোমেইন নেম 1। এখন আপনারা যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন কি এই টেমপ্লেটটা কি এইভাবেই দিয়ে দিবেন? রিনেম করতে হবে না? অবশ্যই রিনেম করতে হবে। যেমন গতকালকেও একজন স্টুডেন্ট আমাকে একটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেট দিয়েছে, সেখানে লেখা ছিল ড্রাফট। কখনোই ড্রাফট কথা থাকবে না। আমি আপনাদেরকে বলেছিলাম কিওয়ার্ড রিসার্চ ফাইল রিনেম করবেন, কিওয়ার্ড রিসার্চ ফর ডোমেইন নেম দিবেন, ঠিক আছে? যেন দেখে বুঝতে পারে যে এই ওয়েবসাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করেছেন। দেন ওয়েবসাইট অডিটের বেলায় আপনি দিবেন যে ওয়েবসাইট অডিট চেকলিস্ট ফর ডোমেইন নেমটা দিয়ে দিবেন। ওয়েবসাইট অডিট চেকলিস্ট দিবেন না। কেন দিবেন না? আপনি এখানে তো অসংখ্য ওয়েবসাইট আছে, আপনি কোন ওয়েবসাইটের জন্য করছেন এটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে? ক্লায়েন্টের ওয়েবসাইটের নেমটা যদি আপনি অ্যাড করেন তখনই কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমার ওয়েবসাইটের, তখন সে এটা দেখবে, ঠিক আছে? সেজন্য প্রত্যেকটা ফাইলে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে মেনশন করতেই হবে, এটা ম্যান্ডেটরি। ওকে, দেন হচ্ছে এখানে তাহলে কিভাবে আমরা এটা অপটিমাইজ করব, এইটুকু ফেলে দিব। অন পেজটা থাকবে, এটা আমরা একটা গ্যাপ দিই, ঠিক আছে? অন পেজ অপটিমাইজেশন গাইডলাইন, ঠিক আছে? দেন হচ্ছে এখানে আমরা একটা ছোট করে হাইফেন ইউজ করতে পারি। দেন এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নেম দিব। বর্তমানে
আমার ওয়েবসাইটের নেম যেটা সেটা হচ্ছে এইটুকু। সো আমি এখন এইটা ইউজ করতেছি, ঠিক আছে। এখানে আমি ডিটা দিব ক্যাপিটাল। এইভাবে হচ্ছে যে আপনার ফাইলটা অপটিমাইজ করতে হবে বা রিনেম করতে হবে। আপনারা পারবেন না সবাই? জি ম্যাম, পারবো। এখন যদি এই নেমটা যদি একজন ক্লায়েন্ট দেখে তাহলে সে কি বুঝবে যে এইটা তো আমার ওয়েবসাইটের জন্য সে অপটিমাইজেশন গাইডলাইনটা দিয়েছে, তাহলে এটা আমি এখন চেক করি। এখন যদি এখানে কোনো ওয়েবসাইটের নাম না দেওয়া থাকতো, এখানে যদি ডোমেইন নেম লেখা থাকতো, তাহলে কি সে বুঝতে পারতো? সে ফার্স্টেই ধরে নিত আপনি একটা আনপ্রফেশনাল লোক, আপনি কোনো কাজই ঠিক মতো করেন নাই। সো তাকে আগে প্রফেশনাল যে আপনি এইটা বুঝাইতে হবে। আপনি মানুষ হিসেবে প্রফেশনাল হন বা না হন সেটা ব্যাপার না, বাট আপনার কাজগুলো অবশ্যই প্রফেশনাল ওয়েতেই করতে হবে। কেননা এটা একটা টাফ ওয়ার্ল্ড এবং কর্পোরেট লেভেলে টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি হারিয়ে যাবেন এক সময়, ঠিক আছে। সো আপনারা অবশ্যই এটা রিনেম করে নেবেন। আমি করছি না, কেননা এই সেম টেমপ্লেট দিয়ে আমি নেক্সট আরো যে স্টুডেন্টরা আছে সবার ক্লাস নিব, সেজন্য আমি এখন রিনেম করছি না। ওকে, দেন হচ্ছে আচ্ছা এটা আমি তাহলে ডাউনলোড করে নিই, এটা ইজি হবে। আচ্ছা, সবার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা 10 মিনিটস এ ব্রেক নিচ্ছি, আবার এখানে হচ্ছে যে কোয়েশ্চেন আনসারিং আমি নিচ্ছি, তারপর হচ্ছে যে প্রেজেন্ট নিচ্ছি, টাইম কি অনেক ওয়েস্ট হচ্ছে না? সো আপনারা যদি লেট করে আবার হচ্ছে যে জয়েন করেন তাহলে এখানে কিন্তু আরো সময় চলে যাচ্ছে, তাই না? সো আমি চাইবো যে আপনারা জাস্ট 6টার মধ্যে এখানে জয়েন থাকবেন। আজকে আমার প্রবলেমের জন্য হয়তো একটু লেট হয়ে গেছে, আই এম সরি। নেক্সট টাইম থেকে এটা যেন না হয় আমি চেষ্টা করব, বাট আপনারা এটা করেন না, ঠিক আছে? ওকে, জি ম্যাম। দেন এটার পরে যেটা করব, এখানে বিজনেস নেম কথাটা লেখা আছে, বিজনেস নেমের জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের নেম দিবেন, ঠিক আছে? তখন এখানে .com কথাটা থাকবে না, এখানে থাকবে হচ্ছে এইটুকু, এইটা মাঝে রাখতে হবে। এইভাবে সবসময় ফাইলটাকে আগে কাস্টমাইজেশন করবেন যেন আপনাকে প্রফেশনাল দেখায়, আপনার কাজগুলোকে প্রফেশনাল দেখায়, ঠিক আছে? দেন এখন আমরা কাজ করা শুরু করব। এখন কিন্তু আহ, এটা কিন্তু কি আপনাদের দেখে কি মনে হচ্ছে আগের থেকে এখন কি এটা প্রফেশনাল লাগছে না দেখতে বিষয়টা? যেখানে নেম আছে, দেন এখানে কাজগুলো দেওয়া আছে। জি ম্যাম। আমি এইভাবেই আমার প্রিভিয়াস ক্লায়েন্টদের কাজ করেছি এবং করি। দেন আমাদের প্রোডাকশনেও হচ্ছে যে এইভাবে গুছিয়ে কাজগুলো করা হয়। আমার যে এক্সপিরিয়েন্স গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কেননা আমি চাই আপনারাও আমার লেভেলে আসেন বা আমার থেকে আরো উপরের লেভেলে যান, আমি এটাই চাইবো, ঠিক আছে? টিচারদের কাছ থেকে টিচাররা হচ্ছে যে আমাদেরকে 1 2 পড়ায়, দেন হচ্ছে 3-তে পড়ায়। দেন টিচাররা যে কোয়ালিফাইড থাকে, অনেক টিচার থাকে হচ্ছে যে জাস্ট অনার্স কমপ্লিট করছে, বিয়ে হয়ে গেছে, বাট সেই টিচারের স্টুডেন্ট কিন্তু ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। সো আমি যেখানে আছি আমি চাইবো যে আপনারা আমার থেকেও আরো উপরে যান, ঠিক আছে? আমি সেই চেষ্টা সবসময় করব। সো ফার্স্ট অফ অল ইনশাআল্লাহ ম্যাম। এখানে টপিকটা আছে সেটা হচ্ছে HTTP এবং HTTPS চেক। আগে আমরা বুঝিনি যে HTTP এবং HTTPS কি। HTTP এর ফুল মিনিং কে বলবেন? এখানে কি আছে? হোসেন শাহরিয়ার বলেন HTTP এর ফুল মিনিং কি? হোসেন শাহরিয়ার। আচ্ছা, উনি নেই। সজীব আছেন? সজীব, আপনারা কি ক্লাসে অ্যাক্টিভ থাকেন না? হ্যাঁ, আমি তো খুবই কষ্ট পাচ্ছি, আমি আপনাদেরকে কাউকে ডেকে পাচ্ছি না। আরিফুর রহমান, আরিফুর রহমান আছেন? ম্যাডাম আছি ম্যাডাম। আচ্ছা, আরিফুর রহমান আপনি বলেন HTTP এর ফুল মিনিং কি? ম্যাডাম একটা তো আপনার এই যে সিকিউরিটি, আর একটা হচ্ছে আচ্ছা, এইটা পরে HTTP এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সপোর্ট, আরেকটা হ্যাঁ, প্রোটোকল সিকিউরিটি। সিকিউর, ঠিক আছে। সিকিউরিটি। আরেকটা হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আমি কিন্তু এটা যখন আপনাদের অডিট ক্লাস নিয়েছিলাম আমি কিন্তু দেখিয়েছি,
জি জি ম্যাডাম দেখেছি। আমি কিন্তু সার্চ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, সেজন্যই আমি আপনাদেরকে বললাম যে এটা দুইটার ফুল মিনিং কি। ঠিক আছে, আমাকে আগে ফুল মিনিং জানতে হবে, দেন এটা কি, দেন হচ্ছে যে এইটা কেন আমি আমার ওয়েবসাইটে ইউজ করব, সবগুলো আমি স্টেপ বাই স্টেপ জানবো। এটা একটা এসএসএল সার্টিফিকেট, এটা আমার ওয়েবসাইটে ইউজ করতে হবে, কেন করব আমি, কি দরকার, এটা আমাকে জানতে হবে না? এইটা এখন আমরা জানবো। এটা তো জানলাম যে একটা হচ্ছে সিকিউর। হ্যালো, হ্যাঁ ম্যাম, একটা সিকিউর একটা নন সিকিউর। একটা হচ্ছে সিকিউর না, ঠিক আছে, একটা হচ্ছে সিকিউর আর একটা সিকিউর না। এখন আমরা দেখব যে সিকিউর এবং সিকিউর ওয়েবসাইট গুলো দেখতে কেমন দেখা যায়। সিকিউর ওয়েবসাইট তো আমরা দেখিয়েছি, ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে গেলেই দেখা যাবে, যে তাই একটা না? লক লক থাকে ম্যাম। হ্যাঁ, এরকম একটা লক থাকবে। আর যেগুলো নন সিকিউর সেগুলোতে কি লক থাকবে না। নট যেমন সিকিউর লেখা লাগে, হ্যাঁ নট হ্যাঁ, নট সিকিউর লেখাই থাকে। কফ ডট বিডিতে যাচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, এটা সিকিউর আছে, আহ এটাই চাই, দেখি এটা তো সিকিউর আছে কিনা। এই দেখেন নট সিকিউর কথাটা লেখা আছে, ঠিক আছে, এখানে কিন্তু তালা সিম্বলটা নাই। গুগলের কিছুদিন আগে নতুন একটি আপডেট এসেছে যে আপনার ওয়েবসাইটটি যদি সিকিউর না থাকে তাহলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্ল্যাকচুয়েশন হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের কিছু কিওয়ার্ড যদি গুগলের ফার্স্ট পেজে থাকে তাহলে সেই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক ফল করে 10 নাম্বার পেজেও চলে যেতে পারে। এটা গুগলের নতুন আপডেট আসছে। গুগলের নতুন আপডেটে এসএসএল সার্টিফিকেট আছে এবং পেজ স্পিড এটাও কিন্তু এখানে আছে, ঠিক আছে, এটাও আমি এখানে রেখেছি। এই যে পেজ স্পিড, ঠিক আছে। Then এই দুইটা হচ্ছে গুগলের নতুন আপডেট। অবশ্যই আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকতে হবে। আপনার ওয়েবসাইটে কেউ বিলিং ইনফরমেশন অ্যাড করবে, সো এটা যদি হাইড না থাকে, এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তো আমার ব্যাংকের টাকা অন্য কেউ নিয়ে চলে যাবে, তাই না? বা আপনার ব্যাংকের টাকা আরেকজন নিয়ে চলে যাবে। সেই জন্য গুগলে তার কাস্টমারদের সিকিউরিটির কথা চিন্তা করে এই ফতোয়া জারি করেছে যে যতগুলো ওয়েবসাইট তার সার্চ ইঞ্জিনে কাজ করছে প্রত্যেকটা ওয়েবসাইটই সিকিউর থাকতে হবে। আর এই সিকিউর থাকার জন্য যেটা করতে হবে, এই পেইড এসএসএল সার্টিফিকেটটা পারচেজ করতে হবে, ঠিক আছে। আপনাদের কাজ থাকবে যেটা চেক করা, চেক করার পর ক্লায়েন্টকে রিকমেন্ডেশন দিয়ে দেওয়া। কেন রিকমেন্ডেশন দিবেন, এটা কেন আপনি ঠিক করে দিবেন না? কারণটা হচ্ছে যে ক্লায়েন্ট তো আপনাকে সার্ভিস চার্জ দিচ্ছে, আপনাকে আহ $100 দিক, $200 দিক, এটা আপনাকে কি আপনার কাজের জন্য পারিশ্রমিক দিচ্ছে। এখন এখান থেকে কি আপনি খরচ করবেন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য? আপনি বলেন। নো ম্যাম। কেননা এখানে তো ক্লায়েন্ট আপনাকে প্লাগ ইন ইউজ করার জন্য বা এসএসএল সার্টিফিকেট কেনার জন্য দিচ্ছে না, আপনার সার্ভিস চার্জ দিচ্ছে। সো যদি এসএসএল সার্টিফিকেট লাগে বা কোনো প্লাগ ইন লাগে, এটা আপনি ক্লায়েন্টকে রিকোজিশন দিবেন যে আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করার জন্য এই বিষয়গুলো লাগবে। যদি ওয়ার্ডপ্রেসে হয় তাহলে আপনি করে দিলেন যদি আপনি পারেন, আর যদি ওয়ার্ডপ্রেসে না হয় তাহলে আপনি জাস্ট সিম্পলি এইভাবে বলে দিবেন যে আপনার ওয়েবসাইটে হচ্ছে যে সিকিউর না, এটা সিকিউর করার জন্য হচ্ছে যে এসএসএল সার্টিফিকেটটা পারচেজ করতে হবে। আর যারা নিজেরা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো বিভিন্ন হ্যালো বিভিন্ন হচ্ছে Yes, যে ma'am. ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারি, লাইক নেম চিপ থেকে করতে পারি, তারপর হচ্ছে গোড্যাডি থেকে করতে পারি, ঠিক আছে, তারপর হচ্ছে ব্লু হোস্ট থেকে করতে পারি। সো আমি এখন নেম চিপে যাচ্ছি, কেননা নেম চিপে আপনি অল্প টাকায় বা অ্যাফোর্ডেবল প্রাইসে ডোমেইন নেম এবং হোস্টিং পারচেজ করতে পারবেন। ম্যাম শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, ম্যাম বলুন। আমার একটা ওয়েব হোস্টিং লাগবে, হোস্টিং এবং ডোমেইন, কিন্তু আমার ডুয়েল কারেন্সির জন্য আমি পারতেছি না। আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন? না হ্যাঁ, আমি খালি আমাদের বিকাশ করে দিতে পারবো? ক্রিয়েটিভ আইটি থেকে ডোমেইন এবং হোস্টিং মানে হচ্ছে যে সেল করা হয়, ঠিক আছে। সো হচ্ছে আপনি যদি পারচেজ করতে চান তাহলে আপনার নেম এবং আপনার হচ্ছে ব্যাচ নেম আমাকে দিয়ে রাখেন, আমাদের যে ডিপার্টমেন্ট অফ হেড আছেন ওনাকে আমি প্রোভাইড করে দিলে আপনার সাথে কন্টাক্ট করা হবে, ঠিক ঠিক আছে আছে। ম্যাম। আর এটা কি নেম চিপ থেকে দিবে নাকি ক্রিয়েটিভ আইটির থেকে দিবে?
ওনাদের নিজস্ব হোস্ট আছে, মানে সার্ভার আছে, সেখান থেকে হয়তো বা আপনাদেরকে দিবে। ঠিক আছে, এখানে আনলিমিটেড হোস্টিং কিনে ফেলা যায়, নেমচিপ থেকে বলুন বা ব্লু হোস্ট থেকে বলুন যে আনলিমিটেড কিনা যায়, দেন হচ্ছে তারা এটা শেয়ারে দেয়। ভালো হবে কোনটা ম্যাডাম, এই নেমচিক থেকে না না আপনাদের ওটা? এইটা আসলে দুইটাই ভালো, কেননা এখান থেকে কিনে কিন্তু তারা পারচেস মানে সেলিং করছে, তারা তো আর নিজেরা মানে যে সার্ভার তৈরি করেনি, তারাও একটা জায়গা থেকে পারচেস করেছে, দেন হচ্ছে যে আপনাদেরকে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে যাদের কার্ড ম্যাম নাই, যে সরাসরি এখান স্টুডেন্ট, থেকে কিনতে চাইলে কি সেটা মানে ক্রিয়েটিভিটি সেক্ষেত্রে হেল্প আপনার করবে কার্ড ওদের লাগবে। কার্ড থেকে? না না না, এটা করবে না। ঠিক মানে আছে, আমি টাকা প্রোভাইড করলাম আমি ক্রিয়েটিভিটি কে ফার্স্টে, তারপরে ওনারা না, স্টুডেন্টদের সার্ভিসটা টাকা দিবে প্রোভাইড না? করলো এটা দিবে না। আপনারা চাইলে হচ্ছে যে এখান থেকে যে ডোমেইন এবং হোস্টিং মানে সেল করা হয়, সেখান থেকে হচ্ছে যে আপনারা পারচেস করতে পারবেন। বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে যে আমাদের ব্যাচ নেম দিয়ে আমরা হচ্ছে যে সার্চ দিই, তাহলে হচ্ছে যে ইজিলি আমরা এই ডোমেইনটা পেয়ে যাব, আদারওয়াইজ আমরা পাবো না। ঠিক আছে, এন্টার দিচ্ছি, ধরে নিচ্ছি যে এইটাই আমার ওয়েবসাইট নেম, আমার ডোমেইন নেম। ঠিক আছে, এটা আমি অ্যাভেলেবল আছে কিনা, এই যে অ্যাভেলেবল আছে। এখন আমি অ্যাড টু কার্ডে ক্লিক করি। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এখন নতুন একটা ইন্টারফেস আসবে। এক মিনিট, ফ্রিল্যান্সার এত লেটে জয়েন করেছেন তারেক ভাইয়া, এইটা কিন্তু আশা করার ছিল না। আচ্ছা, দেন এই যে দেখেন এখানে এসএসএল সার্টিফিকেট। সো আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনি যে প্ল্যাটফর্ম থেকে বা যে ওয়েবসাইট থেকে আপনার ডোমেইন নেম এবং হোস্টিং পারচেজ করেছেন, সেই ওয়েবসাইট থেকে এই এসএসএল সার্টিফিকেটটা পারচেজ করেন, বা সেখানে তাদের হেল্প সেন্টারের সাথে আপনি কমিউনিকেট করে এটা পারচেজ করে নেন, দেন এটা আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করে নেন। ঠিক আছে, আপনি জাস্ট সাজেশন প্রোভাইড করবেন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই সেকশনে সাজেশন প্রোভাইড করা, কেননা নেমচিপ থেকে এটা পারচেস করার জন্য আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ক্লায়েন্টের তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই না? সো ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে এটা পারচেস করতে হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে পারচেস করেন, তাহলে এটা আপনি আপনার ডোমেইনে অ্যাড করতে পারবেন। সো ক্লায়েন্টকে এটা পারচেস করতে হবে। সো এই ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের কাজ হচ্ছে ইনফরমেশনটা দিয়ে দেওয়া বা ইনস্ট্রাকশনটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দেওয়া, যে উই রিকমেন্ড ইউর ওয়েবসাইট ফ্রম HTTP ভার্সন টু HTTPS ভার্সন ইউজিং SSL পেইড সার্টিফিকেট। ঠিক আছে, দেন আপনারা কি এই এই সেকশনটাকে বুঝতে পেরেছেন? এই সেকশনে কিন্তু কোনোই কাজ নাই, জাস্ট জি ম্যাম, হচ্ছে বুঝতে পেরেছি। আপনারা চেক করবেন, চেক করে হচ্ছে যে ক্লায়েন্টকে এই হচ্ছে যে রিকমেন্ডেশনটা দিয়ে দিবেন। আপনাদের সাজেস্ট কাজ করতে মাত্র হবে। এইটুকুই। আর যদি নিজের ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে হচ্ছে যে আপনারা এখান থেকে এটা প্র্যাকটিস করে নিতে পারবেন কার্ড অ্যাড করে, এবং হেল্প সেন্টারের সাথে কথা বলে হচ্ছে তারা এটা হচ্ছে যে আপনার সাইটটাকে সিকিউর করে দিবে। দিদি ঠিক আছে, জি, আমি আপনার প্রতি খুবই রাগ করছি স্যার। দিদি আমি খুবই কষ্টে আছি দিদি, এই জন্য আমি অ্যাটেন্ড হতে পারলাম না। এখন যোগদান করলাম দিদি। আমাদের দেখি ইলেকট্রিসিটি কাল সকাল থেকে নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এত কষ্ট করে ভাই জয়েন আপনি করেছেন। কোন এলাকায় থাকেন? চুয়াডাঙ্গার। আজকে তো ইলেকট্রিসিটি যায় নাই। আমাদের বাড়ি এই সাইডে, আমাদের এখানে ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, তো আমরা এখানে এসে সার্ভিস করতে পারিনি। আমরাও চুয়াডাঙ্গার। আপনার নাম? তাহরিমা। চুয়াডাঙ্গার? যাক, দুজনের ফ্রেন্ড হয়ে গেলেন তাহলে। অবশ্যই। ঠিক আছে, দেন এই টপিকটা নিয়ে তো আর কারো কোনো কোশ্চেন নেই? আমরা কি এই যে .com-ই নিব না আর একটু কম দামে আছে কিন্তু? না, XYZ। আচ্ছা, এখানে XYZ যেগুলো আছে এগুলো পারচেস করবেন না, কেননা সার্বজনীন যেটা মানে পরিচিত সেটা হচ্ছে .com, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে। আর ওয়ার্ড বোঝাচ্ছে এটা একটা অর্গানাইজেশন, মানে এটা .com এর থেকে অনেক ব্রড, সেজন্য এটা হচ্ছে ORG। দেখেন এটা প্রাইসটা অনেক বেশি। ঠিক আছে, দেন এখানে .2 আছে, .net আছে, এগুলা পারচেস করেন না। আপনারা হচ্ছে যদি কোনো ব্রড অর্গানাইজেশন নিয়ে কাজ করতে চান, তাহলে ORG পারচেস করবেন। আর যদি হচ্ছে যে নর্মালি একটা ওয়েবসাইটের সার্ভিসের জন্য বা হচ্ছে অ্যাফিলিয়েট সাইট করার জন্য যদি পারচেস করতে চান, তাহলে .com করবেন।
ওকে, আর যদি নিজের প্রফেশনাল কোনো হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন তাহলে .me করতে পারেন। ম্যাম অ্যাফিলিয়েটের জন্য নামটা কি রকম হতে পারে? অ্যাফিলিয়েট ক্লাস আছে স্যার, আমি সব বলে দেব। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, কারো স্পিকার থেকে আমার কথাটাই আবার রিফ্লেক্ট হয়ে আমার কানে আসতেছে। জি ম্যাম। ওকে, দেন এর পরের যে পার্টটা হচ্ছে www ভার্সন এবং নন ডব্লিউ ভার্সন। আমরা আমাদের ওয়েবসাইটের চেকলিস্টে কি চেক করেছিলাম না, এবং হচ্ছে যে বলেছিলাম যে তার ওয়েবসাইটটা কি বোথ ভার্সনে আছে। এখানে রাইট মার্ক দেওয়া আছে, আচ্ছা এটা ক্রস মার্ক হবে। ঠিক আছে, যদি বোথ ভার্সনে থাকে আমরা এখানে ওয়ার্নিং মার্ক দিয়েছিলাম, তাই না? সো এখন আমি তাকে সাজেশন প্রোভাইড করব। যদি তার ওয়েবসাইটটা ডব্লিউ এবং নন ডব্লিউ দুইটা ভার্সনে থাকে তাহলে সে তার ওয়েবসাইট থেকে দুইটা ওয়েতে কি করতে পারে, দুইটা ওয়েতে হচ্ছে যে এই প্রবলেমটা বা এই ইররটা সলভ করতে পারে। ঠিক আছে, ফার্স্ট যে ওয়েটা সেটা হচ্ছে যে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা। এই যে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা। আরেকটা যে ওয়ে আছে সেটা এখানে উল্লেখ করা না, সেটা হচ্ছে রিডিরেক্ট করা। ঠিক আছে, একটা ওয়েবসাইট আপনি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করার মাধ্যমেও হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নন ডব্লিউ ভার্সন এবং ডব্লিউ ভার্সন গুগলকে বুঝাইতে পারেন যে দুইটার ওনারই আমি ভাই, আমার ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট ধরেন না এবং আমাকে কোনো পেনাল্টি দেন না। এটা আমি এই ওয়েতেও বুঝাইতে পারি, আবার রিডিরেক্ট করে বুঝাইতে পারি। ঠিক আছে, গুগল যখন বারবার টাইপ করে দেখবে, গুগল বোর্ড যখন বারবার টাইপ করে দেখবে আমাকে এই সাইটে নিয়ে যাচ্ছে, তখন সে ধরে নেবে যেটা একই ওনারের কন্টেন্ট। ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল যেটা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ, এটা আমরা কিভাবে করব? যদি ক্লায়েন্টের ওয়েবসাইট দুইটা ভার্সনে থাকে, জাস্ট আপনারা এই কোডটা দিয়ে দিবেন এবং এই কোডের এই যে এই অংশটুকুতে আপনারা ক্লায়েন্টের ডোমেন নেম এবং এক্সটেনশনটা দিয়ে দিবেন। রিস্টার্ট, ওয়েট ফর এন আওয়ার। আচ্ছা, যদি অটোমেটিক্যালি রিস্টার্ট নেয় আমারে ক্ষমা করে দিয়েন, অটোমেটিক্যালি আপনারা দেখলেন যে মাত্র নোটিফিকেশন শো করলো। আচ্ছা, এটার জন্য আমাদের ওয়েবসাইট কোনটা ছিল? এই যে, ঠিক আছে, এটা আমি কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি। আমার ওয়েবসাইটটা ওপেন হয়েছে না? এই যে এই অংশটুকু, এই ইউআরএলটা আমি এখানে জাস্ট বসিয়ে দিব। সবসময় ইনশিওর করতে হবে এখানে যেন কোনো প্রকারের কোনো গ্যাপ না থাকে, এরকম। ঠিক আছে, এরকম যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু এই কোডে কাজ করবে না। মনে থাকবে, এই কোড কিন্তু তাহলে কাজ করবে না, কোনো গ্যাপ থাকা যাবে না। জাস্ট এই সেকশনের কাজও যদি কোনো কোডিং ওয়েবসাইট হয়ে থাকে, জাস্ট এইটুকু আপনারা প্রোভাইড করে দিবেন, এই লিঙ্কটুকু ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। আর যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে সেটা কিভাবে অপটিমাইজ করবেন এইটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের হচ্ছে যে ড্যাশবোর্ড যেটা আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এখানে থিম এডিটর একটা অপশন আছে না? থিম এডিটরে ক্লিক করবেন। আই আন্ডারস্ট্যান্ড। দেন থিম এডিটরে আসার পর এখানে বিজনেস কনসাল্ট লেখা আছে, তাই না? বিজনেস কনসাল্ট লেখা আছে, থিমটা তো আমি এখন ইউজ করছি, তাই তো? এই থিমের আমি থিম হেডারে যাব। থিম হেডারে আসার পর এই যে আমার এখানে এই যে হেডিং সেকশন শুরু হয়েছে, হেডিং সেকশনের আমি হেড ক্লোজের অর্থাৎ ক্লোজিং হেড ট্যাগের উপরে বসাইতে পারি এবং হেড ট্যাগের যে শুরু হয়েছে সেটার আমি নিচে বসাবো। অর্থাৎ এই সেকশনের মাঝে আমাকে এই কোডটা বসাইতে হবে। ঠিক আছে, সো আমি এখন এই কোডটা কপি করে নিয়ে আসি। আমারটা তো অপটিমাইজ করা হয়েছে, করিনি আমি অপটিমাইজ? জি। হ্যাঁ, এখন এইটা আমি এখানে বসাচ্ছি। আচ্ছা, এখন এইটা আমি কেন করছি? ক্যানোনিক্যাল ট্যাগটা কেন বসাবো? আমি বসাবো কি, বোথ ভার্সন থাকলে, ডব্লিউ ভার্সন নন ডব্লিউ ভার্সন দুইটা ভার্সনে থাকলে যেন একটা ভার্সনে শো করে। অবশ্যই এটা হচ্ছে যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে আপনার ওয়েবসাইটটা নন ডব্লিউ ভার্সনে রাখার চেষ্টা করবেন।
ঠিক আছে? রিডিরেক্ট করে হোক, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করে হোক, নন ডব্লিউ ভার্সনে রাখার চেষ্টা করবেন, কেননা বর্তমানে গুগল নন ডব্লিউ ভার্সনকে প্রেফার দেয়। আপনারা কি এখন যখন গুগলে কোনো কিছু সার্চ দেন www ডট লিখে সার্চ দেন, নাকি ডিরেক্ট ডোমেন নেমটা লিখে সার্চ দেন? ডিরেক্ট ডোমেন। ডিরেক্ট ডোমেন নেমটা লিখে সার্চ দেন। কিন্তু একটা সময় ছিল, যেমন আমি নিজেও সার্চ দিতাম www ডট লিখে 1-1.5 বছর আগে যেটা ছিল। কিন্তু এখন এই আপডেট যুগে গুগলের যে নতুন সাজেশন সেটা হচ্ছে যে কাস্টমারদের কাছ থেকে সে যেটা দেখলো যে তারা ডোমেইন নেমটা লিখে সার্চ করতে বেশি পছন্দ করে। ঠিক আছে, সো এখন ডব্লিউ ভার্সনকে গুগল আর প্রিফার করে না, নন ডব্লিউ ভার্সনটাই বেস্ট। সেই জন্য এইখানে অবশ্যই কি রাখতে হবে, www ডট রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা hreflang www ডট, আচ্ছা এইটাকে কাট করছি। স্ল্যাশ, ঠিক আছে না এখন? ওকে, দেন এই কোডটা আমি এখন কপি করছি। কপি করে আমি আমার ওয়েবসাইটে যাব, লোকাল হোস্টে যাব, জাস্ট এই যে এই জায়গায় আমি এটা পেস্ট করে দিব। ঠিক আছে, দেন আমি এখন আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন আমি আমার ওয়েবসাইটে একটা রিলোড দিই। রিলোড দিয়ে এখন আমি এটার কি বলবো, সোর্স কোডে যাব। ঠিক আছে, সোর্স কোডে যাওয়ার জন্য আমি কন্ট্রোল ইউতে ক্লিক করছি। দেখি তো এখন ক্যানোনিকালটা আসছে কিনা। আচ্ছা, পরে ম্যাম আমি পাচ্ছি না, যেহেতু আমি এখানে ক্যানোনিক্যাল লিখে সার্চ দিই। আসছে ম্যাম, পাচ্ছি, উপরে ওই যে হেডের নিচে। হ্যাঁ পাচ্ছি না, ক্যানোনিক্যালটা চলে আসছে না আমি যেভাবে এখানে অ্যাড করেছিলাম। জি, সো আপনাদের কাজ জি ম্যাম। হবে, আপনাদের এটাও হচ্ছে যে কাজ হবে যে যদি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে, just এই কোডটা কপি করে নিয়ে আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড হচ্ছে ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গিয়ে হেডার সেকশনের নিচে, অর্থাৎ যেটা শুরু হয়েছে তার নিচে এই কোডটা আপনি পেস্ট করে আপডেট ফাইলে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে এটা এখানে চলে আসবে। আর এই কোডটা আপনারা সিলেক্ট করবেন এভাবে, কেন নিকাল, সরি নিকাল, দেন এইটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এই স্ক্রিনশটটা আপনারা গ্রুপে প্রোভাইড করবেন, তাহলে আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যে আপনি ক্যানোনিকালটা অ্যাড করতে পেরেছেন। এটা হচ্ছে কোডিং এর মাধ্যমে করা, মানে আমি কোডিং এর মাধ্যমে আপনাদেরকে শিখালাম যে আপনারা চাইলে কোডিং এর মাধ্যমে এভাবে করতে পারবেন। এখন আরেকটা ওয়ে আছে, উইদাউট কোডিং এও আপনি চাইলে এই কাজটা করতে পারবেন। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটা ডিলিট করে দিচ্ছি এবং আপডেট ফাইল দিচ্ছি। কোডিং উইদাউট কোডিং এ কিভাবে করব, সেটা হচ্ছে আমি একটা প্লাগইন ইউজ করব। সে প্লাগইনটার নাম হচ্ছে ইয়োস্ট এসইও। আপনারা কি এই প্লাগইনটার নাম শুনেছেন? জি ম্যাম, শুনছিলাম, নো বলছিলাম। আচ্ছা, গত ক্লাসে ইনস্টল গত করছিলাম ক্লাসে এটা ইনস্টল করে ইয়োস্ট এসইও, এই প্লাগইনটা আমাদের বাট এসইও ম্যাম করার এটাতে জন্য, আপডেট এসছে, আপডেট আসার কারণে প্রিমিয়াম চলে এসছে। এটার অলরেডি প্রিমিয়াম ছিল, কিন্তু ফ্রিতেও কাজ করা যায়। ঠিক আছে, এটা একটা প্রিমিয়াম টুলসই বলতে গেলে। এটা র্যাঙ্ক ম্যাথ, এগুলো প্রিমিয়াম টুলস, মানে ফ্রিতে যতটুকু করা যায়। আমরা তো এসইও প্রসেসগুলো শিখছি, তাই না? যতটুকু সে আমাকে সাজেস্ট করছে ভালো, বাট এছাড়াও তো আমরা শিখছি প্রসেসগুলো, এগুলাই এসইওর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এর বাইরে যে টুলস অন্য কোনো সার্ভিস দিচ্ছে তা কিন্তু না, এগুলাই সে আপনাকে সাজেশন দিবে যেটা আমরা এখন শিখছি। ওকে, এটা আমরা এখন অ্যাক্টিভ করছি। প্লাগইন তো আমরা সবাই ইনস্টল করতে পারবো, তাই না? এখানে হচ্ছে যে অ্যাড নিউতে যাব, প্লাগইন থেকে, আচ্ছা প্লাগইনে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব।
দেন এই যে এখানে সার্চ সেকশন আছে, এখানে আপনি প্লাগইনের নেম লিখে সার্চ করবেন, এন্টার দিবেন, না আপনার প্লাগইনটা চলে আসবে। এখান থেকে আপনি এটাকে ইনস্টল নাওতে ক্লিক করলে এটা ইনস্টল হবে, দেন হচ্ছে এটা অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে, ওকে। দেন আমার প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি একটা পোস্টে যাই, একটা হোম পেজ ক্রিয়েট করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পেজ ক্রিয়েট করতে করতে আপনাদের একটা কথা বলে নেই, যে আপনাদের ওয়েবসাইটের যতগুলা পেজ আছে প্রত্যেকটা পেজে গিয়ে কিন্তু এই ক্যানোনিকাল ট্যাগ বসাইতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র যদি আপনারা এই হোম পেজে আপনাদের ট্যাগটা ইউজ করেন তাহলেই কিন্তু পুরা ওয়েবসাইটটাই কভার করবে। ক্লিয়ার? শুধুমাত্র জি এই ম্যাম। দেখেন, এই হোম পেজ একটু যদি আমি স্ক্রল করে নিচের দিকে যাই, এটা আমি এই যে এখানে এটা এই যে অ্যাডভান্স অপশনটা চলে আসছে, এই অ্যাডভান্সে আমি ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করলে এই যে ক্যানোনিকাল ইউআরএল অপশনটা চলে আসছে। এই ক্যানোনিকাল ইউআরএল আমি কি করব, এই ক্ষেত্রে আমাকে কোডিং কিচ্ছু ইউজ করতে হবে না, শুধু আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি কপি করব। এই যে এই ইউআরএলটা আমি কি করব, আমার ওয়েবসাইটের এই যে ক্যানোনিকাল ইউআরএল অপশনটা আছে এখানে বসাবো। বসিয়ে আমি আপডেট ফাইলে ক্লিক করব। ঠিক আছে, এই যে আপডেটে আমি ক্লিক করব, দেন আমি ভিউ পেজে যাচ্ছি। এটা হচ্ছে আমার হোম পেজ, যদিও এটা আমার কোথায় অ্যাড করা হয় নাই, এখনো হেডিং এ মেনুতে অ্যাড করা হয় নাই। ঠিক আছে, এটার আমি এখন সোর্স করে যাচ্ছি। ক্যানোনিকাল ট্যাগটা কি আসছে দেখি তো, কন্ট্রোল এফ, ক্যানোনিকাল ট্যাগ আসছে না, দেখেন তো জি ম্যাম। ক্যানোনিকাল ট্যাগ কিন্তু চলে আসছে। সো আপনারা এই দুইটা ওয়েতে কি করতে পারেন, এই ট্যাগটা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। এখন একটা কথা বলে রাখি, সবাই না, কিছু মানুষ যে প্রবলেমটা ফেস করবেন, ক্যানোনিকাল ট্যাগ আপনারা সোর্স কোডে দিলেন, আপনারা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটের হচ্ছে যে পেজে দিলেন, কিন্তু যখন আপনারা সোর্স কোডে চেক করার জন্য আসছেন তখন দেখতে পাচ্ছেন না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আপনারা যারা লোকাল হোস্ট ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করার সময় আমি সেটিংস থেকে রিডিং এ যাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনারা এটা ডিসকারেজ করে রাখছিলেন। যাদের এরকম রাইট মার্ক আছে এটা তুলে দিবেন, তুলে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, দেন এটা এখানে শো করবে। ঠিক আছে, যারা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় এখানে ক্লিক মার্ক দিয়েছিলেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ঠিক আছে, এটা যাদের টিক মার্ক দেওয়া আছে এটা তুলে দিবেন, তুলে দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। আপনার ওয়েবসাইটের সোর্স কোডে গেলে তখন ক্যানোনিকালটা শো করবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি এই বিষয়টা? জি ম্যাম। টিক মার্ক থাকলে উঠাই দেবো, তাই তো? হ্যাঁ, টিক মার্কটা যদি থাকে তাহলে সেটা আমরা তুলে দিব, তাহলেই শো করবে। এটা যাব কোথায়, সেটিংস থেকে রিডিং এ যাব। আচ্ছা, দেন এইটুকু অংশ তো আমরা এখন পারবো। ডব্লিউডব্লিউ নন ডব্লিউ ভার্সনের যে প্রবলেমটা, এটা আমাদের সলভ করতে এখন কোনো প্রবলেম হবে কারো? আমরা যারা 22 জন পার্টিসিপেট আছি এখানে, কারো কোনো প্রবলেম হবে? আমাকে এখন কোশ্চেন করতে পারি, এই দুইটা টপিক নিয়ে আমাকে ইচ্ছা মতো কোশ্চেন করেন এখন, এর পরে হচ্ছে আমি এই সেকশনে যাব। আচ্ছা ম্যাম, একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যদি শুরু থেকে নন ডব্লিউ ভার্সনটা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আপনি যদি এখন বর্তমানে কোনো ওয়েবসাইট পারচেজ করেন সেটা অটোমেটিক্যালি নন ডব্লিউ ভার্সনই থাকবে। আচ্ছা, এখন আমি যদি নতুন ভাবে কোনো ওয়েবসাইট পারচেজ করি সেক্ষেত্রে এটা নন ডব্লিউ ভার্সনে থাকবে? হ্যাঁ, সেটা নন ডব্লিউ ভার্সনই থাকবে, এটা অটোমেটিক। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? ফাতেমা ম্যাম, আপনি বুঝতে পেরেছেন? ফাতেমা দুজন আছেন, ফাতেমা শাম্মী এবং ফাতেমা, দুজনে কি বুঝতে পেরেছেন?
ম্যাম বোথ ভার্সনে থাকলে তো ক্যানোনিক্যাল ট্যাগটা বসাবো, যদি হুম, একটা ভার্সনে থাকে তাহলে তো বসাবো না, না? তাহলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আমরা যখন একটা ওয়েবসাইটে অন পেজ অপটিমাইজেশন গাইডলাইনটা ক্রিয়েট করব, আমরা ধরে নিব এই যে আমরা অডিট করেছিলাম না, অডিটে আমি ধরে নিব সব ভুল। আমি এটা ধরে নিব। কেন ধরে নিব জানেন? কেননা এখন এইটা ঠিক আছে। আমি যদি অন পেজ করতে গিয়ে, যদি অন পেজের গাইডলাইনটা তৈরি করতে গিয়ে যদি আমি এই পোর্শনটা স্কিপ করি, তাহলে তো এই পোর্শনটা আমার শিখা হলো না, তাই না? এবং আমি যে এই পোর্শনটা চেক করছি এবং এই পোর্শনটা নিয়ে কাজ করছি, এটা তো ক্লায়েন্টও বুঝতে পারলো না। এখানে কিন্তু দুইটা রিজন কাজ করতেছে। সো আমার শেখার জন্য এবং ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে হ্যাঁ, আমি আপনার ওয়েবসাইটের এই পোর্শনটা নিয়েও কাজ করছি, তো ঠিক ছিল, তাও আমি এটা নিয়ে কাজ করছি। সো আমি এটা এখানে এই দেখেন তুলে রাখছি। এটা কি ছিল? এই যে কাস্টম 404 পেজ রেখে দিছি। সো আপনার ওয়েবসাইটের যেগুলো ঠিক আছে আমি সাজেস্ট করবো এগুলাও রাখেন, যেগুলো ঠিক নাই সেগুলাও রাখেন। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ, সে আমার টোটাল ওয়েবসাইটটা অবজার্ভ করেছে, ভালো মন্দ সবই সে আমার অবজার্ভ করেছে। ঠিক আছে? যেমন ক্লায়েন্ট খুশি হবে, তেমন আপনারও সবগুলা কাজ প্রপারলি শেখা হবে। ক্লিয়ার? জি ম্যাম ম্যাম। এখানে যদি নন ডাব্লিউ ভার্সন থাকে তাহলে হ্যাঁ, এখানে নিচে আমরা কি লিখে দেব? এখানে এখানে লিখে দিবেন যে ইউর ওয়েবসাইট ইজ ইন ওয়ান ভার্সন, দিস ইজ গ্রেট। জাস্ট এইটুকু লিখে দিবেন, তাহলেই হবে, আর কিছু লিখতে হবে না। আর যদি দুইটা ভার্সন থাকে দেন বলে দিবেন যে এটা ইউজ করার জন্য। আর যদি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা থাকে তাও লিখে দিবেন যে আপনার ওয়েবসাইটে দুইটা ভার্সনে আছে, কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা আছে, আর হচ্ছে এভরিথিং ইজ ফাইন, বা এখানে ডান লিখে দিবেন। ঠিক আছে? এটাও করতে পারেন যে পোর্শনের শেষে এখানে ডান কথাটা লিখে দিলেন, যে এই সেকশনটা ডান। এবং এটাকে আপনারা কি করতে পারেন, এখান থেকে গ্রিন মার্ক করে দিতে পারেন। আর এটা যদি মনে করেন যে এটা, ম্যাম জি বলুন বলুন স্যার, আমি ম্যাম আমি শুনতেছি। একটা চ্যাট বক্সে আচ্ছা, একটা লিংক দিচ্ছি ম্যাম, এই যে স্ক্রিনশটের, আপনি যদি একটু ওপেন করতেন, আমি এই বিষয়টা একটু বুঝি নাই ম্যাম, আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিব। HTTPS আর জাস্ট এক HTTPS মিনিট স্যার, ব্যাপারটা। এক মিনিট স্যার। আর এইটা ওকে ধরেন, ওকে ম্যাম, ঠিক ধরে আছে নেন হ্যাঁ। যে এটা হচ্ছে যে আমার কমপ্লিট হয় নাই, এই পোর্শনটা কমপ্লিট করতে হবে। সো এইখানে লিখে দিবেন নট ডান। ক্লায়েন্টও বুঝে নেবে যে এই পার্টটা কমপ্লিট করা হয় নাই, এই পার্টটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এইভাবে আপনারা, নট ডান লেখার পরে এই বাকি অংশটুকু লিখবো, তাই তো? হ্যাঁ, নট ডান লিখে এইটুকু অংশ লিখবেন, দেন ক্লায়েন্ট বুঝে নিবে যে এটা কমপ্লিট করা হয় নাই, কমপ্লিট করতে হবে। আর এটা দেখে বুঝে নেবে যে হ্যাঁ, এটা কমপ্লিট করা আছে বা কমপ্লিট করা হয়েছে, যেটাই ধরেন। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, আপনি চ্যাট বক্সে কি দিয়েছেন? আমি তাহলে স্টপ করছি, ম্যাম ঠিক একটা আছে? স্ক্রিনশট দিয়েছি। ওকে, আমি ওপেন করছি। ইন্ডেক্সিং, এখানে আচ্ছা ইউআরএলটা এখানে দেখাচ্ছে আর কি, মানে ক্রস মার্ক দেখাচ্ছে, এখানে ভুলটা কোথায় এটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা স্যার, এই টুলসটাকে আমি ওটিটা দেখিয়েছি? জি এই টুলসটা কি স্যার আমি দেখিয়েছি? জি না ম্যাম, আমি নিজেই আর কি পেইড টুলস দিয়ে কাজ করতে গিয়ে এই প্রবলেমটা পাইছি ক্রিয়েটিভ আইটিতে, মানে কিন্তু এই প্রবলেমটা বুঝতেছি না যে প্রবলেমটা কোথায়। আচ্ছা, এটা হচ্ছে রিডিরেকশন করা হয়েছে। ঠিক আছে? এখানে দেখেন 301 রিডিরেক্টস লেখা আছে, যেখান থেকে হচ্ছে যে এই ওয়ার্ডেল থেকে এটাতে রিডিরেক্টস হচ্ছে। এন্ড এখানে দেখেন যে কিছু আছে যে এসটিটিপি তে আছে। ঠিক আছে? এসটিটিপিএস এ হচ্ছে যে এটাকে এটাই হচ্ছে বুঝতে যে নাই ম্যাম, সলিউশন মানে দিচ্ছে। দুইটা তো একরকমই লাগলো। রিসলভড ইউআরএল। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি যে টুলসটা দিয়ে করেছেন সেই টুলসটা আপনাকে অ্যাকুরেট ডাটা দেয়নি। যদি অ্যাকুরেট ডাটা দিত তাহলে এর পরেরটাতে হচ্ছে HTTPS থাকতো। ঠিক আছে? সে আপনাকে এখানে সেম ইউআরএলটা প্রোভাইড করছে, বাট এখানে লেখা দেখাইছে কি সে রিডিরেক্ট। যদি এখানে রিডিরেক্ট করাই হয় তাহলে সেম ইউআরএল কেন রিডিরেক্ট করা হবে, তাই না? ডাটাটা এখানে মিস্টেক আছে। ইউআরএল কি দুইটা ছিল, পুরাতন একটা ছিল নতুন একটা করছে, এই ধরনের কোনো ম্যাম ঘটনা কি এখানে এখানে হতে পারে? আচ্ছা, আমি ইউআরএল আর একটা হচ্ছে রিসলভ ইউআরএল, মানে হ্যাঁ, প্রথমটা ভুল না দ্বিতীয়টা ভুল ম্যাম? এখানে দুইটাই আমি কারেক্ট, এখানে শেয়ার দুইটাই কারেক্ট করছি।
দুইটাই কারেক্ট, সম্ভবত এখানে একটা যায় চেঞ্জ করছে আর কি, যেটা ছিল সেটা থেকে নতুন আর একটা করছে প্রথম থেকে। কোথায় গেল? এই যে, ঠিক আছে, দেখেন এখানের যে ইউআরএলটা আছে, এখানের যে ইউআরএলটা আছে, দুইটাই সেম। তাহলে এটা কি আপনাকে সলিউশন দিয়েছে? আপনারাই বলেন। এটাই তো বুঝতেছি না ম্যাম, যে এটা কিন্তু এখানে এটা তো একই সলিউশন রকম দেয় লাগে। নাই, তার মানে এখানে রং ইনফরমেশন আপনাকে প্রোভাইড করা হয়েছে। এই টুলস গুলো আপনাদেরকে ম্যাক্সিমাম ডাটাই অথেন্টিক দিবে, বাট কিছু কিছু ডাটা এরকম আপনাদেরকে রংও দিবে। ঠিক আছে, এখানে দেখেন কথাটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে রিডাইরেক্ট করা হয়েছে ট্রাফিক প্রেফারের জন্য। দেন হচ্ছে পেজেস লোড সাকসেসফুলি বোথ উইদাউট হচ্ছে নন ডব্লিউ ভার্সন ক্রিয়েটেড ডুপ্লিকেট কন্টেন্ট। দেখেন এখানে যদি ডব্লিউ ভার্সন থাকতো, এখানে যদি নন ডব্লিউ ভার্সন থাকতো, তাহলেও এটা ঠিক ছিল, বাট এখানে সেম ইউআরএল তারা ইউজ করছে, তার মানে এটা রং। ক্লিয়ার? মানে এই ইনফরমেশনটাই বল দিছে ওরা আর কি, হ্যাঁ এটাই তো ম্যাম। জি, ঠিক আছে। ওকে, আমি এটা আপনাদেরকে এই টুলসটা দেখাইতাম, এখন না, দেখাবো। ঠিক ম্যাম আছে, এটা আমার কাছে পেইড ভার্সনটা আছে, সেজন্য এটা ওইটা দিয়ে না, দেখছি। আমি আপনাদের এক্সটেনশন হচ্ছে ফ্রিটা দেখাবো। এক্সটেনশন ফ্রিতে কিভাবে এগুলা কালেক্ট করবেন আমি আপনাদেরকে সবই দেখাবো, বাট আগে ম্যানুয়ালি শিখে। ঠিক আছে, ওকে ম্যাম, ঠিক আছে। ওকে। আচ্ছা, দেন এর পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে hreflang। অনেকের কোশ্চেন ছিল যে ম্যাম এই পোর্শনটা তো অডিটে ছিল না, এই পোর্শনটা কি হবে? hreflang হচ্ছে যাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ তাদের ওয়েবসাইটে ইউজ করছে, তাদের ওয়েবসাইটে এটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এই কোডগুলো ঠিক সেম ভাবে আপনার ওয়েবসাইটে যাবেন। সেখানে অনেকগুলো ট্যাব ওপেন করার কারণে আমার ক্লাস নিতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনার ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাবেন। থিম এডিটরে গিয়ে ঠিক এইখানে যে থিম হেডার সেকশন আছে, এই যে আমি এখানে কোডটা বসিয়েছিলাম না, ঠিক এই জায়গায় কোডটা বসাবেন। ঠিক আছে, এই পোর্শনটা এবং এই পোর্শনটা দুইটাই সেম। যদি কোনো ওয়েবসাইটের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়ে থাকে, তাহলে এইখানে হচ্ছে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্মটা দিবেন এবং এখানে হচ্ছে যে ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। ঠিক আছে, দেন এরকম যতগুলো ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করছেন ততগুলো এখানে ইউআরএল ক্রিয়েট হবে। দেন সবগুলো একসাথে আপনি কপি করবেন, কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটের এই সেকশনে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনি এখানে আপডেট ফাইলে ক্লিক করবেন, এটা আপডেট হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে এই কোডগুলো প্রোভাইড করে দিচ্ছি, অর্থাৎ এই টোটাল ফাইলটি আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। ঠিক আছে, আপনাদেরকে কোনো কোড শিখতে হচ্ছে না, কোনো কিছু করতে যাচ্ছে না, আপনারা জাস্ট ইজিলি আপনারা এই কাজগুলো পারবেন। বলেন, আপনাদের কি কোনো কোড টাইপ করতে হচ্ছে? ম্যাম এই কোডগুলো ওখানে দিয়ে যদি একটু আউটপুটটা আমরা দেখতাম তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট আমি আর কি বললাম, এটা কপি করছি যেহেতু আমার ওয়েবসাইটে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে না, সো এটা অ্যাড করলেও কোনো লাভ হবে না। ঠিক আছে, যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে হতো তাহলে হয়তো বা আমার লাভ হতো। আচ্ছা, এখন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকলে প্রবলেমটা কি, এটা কেন ইউজ করতে হবে? এর কারণ হচ্ছে আমি যখন আমার ওয়েবসাইটে এই ল্যাঙ্গুয়েজের এই কোডগুলো যখন ইউজ করব না, তখন গুগল ধরে নিবে যে আমার ওয়েবসাইটের এই কন্টেন্টগুলো, একই কন্টেন্ট আমি বারবার বিভিন্ন জায়গায় ইউজ করেছি, ডুপ্লিকেট করেছি। গুগল ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে আমার ওয়েবসাইটটাকে পেনাল্টি দিবে। ঠিক আছে, সেই পেনাল্টি থেকে আমার ওয়েবসাইটটাকে সিকিউর রাখার জন্য আমার ওয়েবসাইটে এই কোডগুলো বসাইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার মিস। ওকে, দেন এখানে বসানোর পরে যে বসিয়েছি, আমি এখানে আপডেট ফাইলে ক্লিক করছি। দেন এই ফাইলে আসার পর আমি একটা রিলোড দিই, এন্ড আমি এখন আবার এটার সোর্স কোডে যাচ্ছি। কোডগুলো চলে আসছে না? চলে আসছে। জি ম্যাম আসছে। এইভাবে এখানে কি এরকম স্পেস রাখতে হবে? কোথায় যে আপনি দিয়েছেন জাস্ট স্পেস দিয়ে ফাঁকা এই যে করে এখানে তারপরে স্যার, লিঙ্কগুলো দিয়ে হ্যাঁ এইটা স্পেস করে দিলে দেখেন স্যার, এগুলা কিন্তু স্পেস করে দেওয়া আছে, তার মানে আপনাকে এটা অবশ্যই স্পেস রাখতে হবে। এটা হচ্ছে কোডিং এর ভাষায়। আমি কিছুদিন হচ্ছে যে ওয়েব ডিজাইন ডেভেলপের কাজটা শিখেছিলাম, কিছুদিন ভালো লাগে না সেজন্য হচ্ছে ছেড়ে দিয়েছি। সো হচ্ছে যে এটা হচ্ছে ফরম্যাট। ঠিক আছে, যে
যখন আপনি একটা সেকশন শুরু করবেন, এই যে হেড সেকশন, এটা ফার্স্টে থাকবে, এবং হেড সেকশনের ভিতরে যখন আপনি কোনো কিছু লিখবেন তখন একটা এখানে স্পেস হবে, ঠিক আছে? একটা স্পেস হওয়ার পরে লিখবেন। দেন আবার যখন এই সেকশনের ভিতরে আবার কিছু লিখবেন তখন আরেকটা স্পেস হবে, এই দেখেন, ঠিক আছে? এই যে বডি সেকশন শুরু হয়েছে, বডির ভেতরে একটা ডিভ নিয়েছে, দেন ডিভের ভিতরে যখন আরেকটা সেকশন নিয়েছে তখন আরেকটা গ্যাপ হয়েছে, এটার ভিতরে যখন আরেকটা সেকশন নেওয়া হবে তখন আবার গ্যাপ হবে। এটা কোডিং এর ফরম্যাট। ওকে ম্যাম এটা তো মনে হয় মানে এক একটা সেকশন, এক একটা সেকশনের কোড বোঝার জন্য মেবি এরকম স্পেস হ্যাঁ, ইউজ করা হয়। প্রত্যেকটা সেকশন বোঝার জন্য এই স্পেস গুলো ইউজ করা হয়েছে। আর আদারওয়াইজ যদি সবগুলো একইভাবে একভাবে থাকতো তাহলে কি বুঝতে কষ্ট হতো না? শুধুমাত্র এটার জন্য জি ম্যাম। এইভাবে সেকশন করে দেওয়া হয়েছে। তাহলে তো ম্যাম স্পেস যদি ভুলে যদি নাও থাকে তাহলে তো মনে হয় প্রবলেমটা হবে না। না, প্রবলেম হবে না। যখন আপনি নিজে কাজ করতে যাবেন তখন আপনি নিজেই কোডের মাঝে হারায় যাবেন, এইটুকুই প্রবলেম হবে। ঠিক আছে। ওকে, দেন আমাদের এই সেকশনটাও ক্লিয়ার। ওকে, দেন এরপরে যে সেকশনটা আছে, মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল, আমি একটা আপনাদেরকে তৈরি করে দিব, বাকিগুলো আপনারা তৈরি করবেন। ক্লিয়ার? আপনারা তো এখান থেকে অডিট রিপোর্ট পেয়েছেন না? কতগুলো মিসিং আছে টাইটেল, কতগুলো হচ্ছে যে ডুপ্লিকেট আছে, সবই তো আপনারা পেয়েছেন। কতগুলো ইউনিক করতে হবে, টোটাল লিস্টটাই কিন্তু আপনারা পেয়েছেন। জাস্ট লিস্ট ওয়াইজ হচ্ছে এখানে বসাবেন। এখন আপনাদের তো ওয়েবসাইট অনেক বড়, না এতগুলো যদি নিয়ে কাজ করতে যান তাহলে তো এই মেটা টাইটেল ঠিক করতে গেলে তো 2-3 দিনে চলে যাবে। সো আপনাদেরকে আমি বলবো যে অ্যাট লাস্ট 3টা করে করেন, ঠিক আছে? 3টা করে করেন বা 2টা করে করেন, যাদের ইচ্ছা আপনারা 3টা করে করতে পারেন, যাদের ইচ্ছা আপনারা 2টা করে করতে পারেন। শিখার জন্য আপনারা করেন। এই সেকশনে আপনারা 3টা করে করলেন, এই সেকশনে 3টা করে করলেন, এন্ড এই সেকশনে 3টা করে করলেন, টোটাল তাহলে কয়টা হবে? 9টা। 9টা হবে। 3টা করে, এটা বুঝলাম না। এটা কি 3টা পেজ? হ্যাঁ, ধরেন যে মেটা টাইটেলের ক্ষেত্রে হচ্ছে যে আপনি 3টা ইউনিক করলেন, ঠিক আছে? মিসিং এর ক্ষেত্রে তো আপনি এখান থেকে পেয়েই গেলেন যে আমার এই কয়টা, এখানে 50টা পেজ আমার মিসিং আছে, আমি ধরে নিচ্ছি 50টা পেজ মিসিং আছে না? এখান থেকে আপনি 3টা পেজের জন্য এখানে মেটা টাইটেল লিখবেন। দেন ডুপ্লিকেট মেটা টাইটেল যেগুলো আছে, লিস্ট এখান থেকে পেয়ে গেছেন, 40টা আছে ডুপ্লিকেট মেটা টাইটেল। এই লিঙ্কগুলোতে যাবেন, এই পেজ লিঙ্কগুলোতে। আর লিঙ্কগুলো কোথা থেকে পাবেন? স্ক্রিমিং ফ্রগ থেকে পাবেন, তাই না? এই লিঙ্কগুলোতে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে 3টা ডুপ্লিকেট যেগুলো আছে আপনি এখান থেকে লিখবেন। পারবেন না স্যার? স্যার এন্ড ম্যাম সবাই পারবেন না? লিখবো কিভাবে লিখবো? আমি দেখাই দিব, জাস্ট বলছি যে আপনাদের কাজ মানে 3টা করে প্র্যাকটিস করা। হ্যাঁ 3টা পারবো। আমি তো এখনো লিখে দেখাই দেখাই দেন দিই ম্যাম, নাই, ইনশাআল্লাহ পারবো। আমি তো দেখাবো এখন। ওকে। আচ্ছা, ফাইলে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, ফাইল আমি একটু ঠিক করে পরে আপনাদেরকে আপলোড করে দেবো, এটা ঠিক আছে? জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আচ্ছা, মেটা টাইটেলে যখন আমি কাজ করব, এখানে কি আমি যখন হোমে আমি মাউসটা রাখছি, এখানে একটা লিংক দেখাচ্ছে না? আপনারা এখানে লিংকটা কেন দেখাচ্ছে কেউ বলতে পারবেন? হাইপারলিংক করা আছে। হাইপার লিংক করা আছে। আপনারা যখন আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন এখানে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে এখানে হাইপার লিংক করবেন। ফার্স্টে হচ্ছে যেটা রিমুভ করে নেবেন, ঠিক আছে? রিমুভ কিভাবে করবেন? ক্লিক করার পর এই যে রিমুভ হাইপার লিংকে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এই দেখেন, আমি এখন ক্লিক করি, এই যে নিউ হচ্ছে যে এই যে লিংক অপশনটা চলে আসছে, ঠিক আছে? এখন আমি লিংকে ক্লিক করছি। এখন আমি এখানে যে লিংকটা বসাবো সেটা ভয়েস হচ্ছে যে আমার এটা কাস্টমাইজেশন হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি এখন একটা কাজ একটু করে নেই, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাই। মেনুসে গিয়ে আমার একটা মেনু ক্রিয়েট করে নেই। মেনু ম্যাম আগের পিসিটা কি সমস্যা হয়েছে? ওইটাই তো সব করা ছিল। ওটা হচ্ছে যে আমি আমাদের যে ফ্যাকাল্টি রুম আছে সেখান থেকে ক্লাস নিয়েছিলাম, আর এখন হচ্ছে যে আপনাদের ক্লাস নেওয়ার জন্য এখানে হচ্ছে আলাদা হচ্ছে যে একটা কক্ষ তৈরি করা হয়েছে, সেখানে ক্লাস নিতে এসেছে, যার কারণে এই প্রবলেমটা হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। আপনি কি বাসায় বসে ক্লাস নেন না? না, আমি বাসায় বসে ক্লাস নিচ্ছি না, আমি অফিসে আপনাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমি ভাবছিলাম বাসায় বসে ক্লাস নেন, অনলাইন ক্লাস যেহেতু।
না না না, বাসায় বসে নিচ্ছে না, এখানেই নিচ্ছে ক্লাস। অফলাইনে কি ম্যাম আপনারা চালু করবেন কিছুদিনের মধ্যে? হ্যাঁ, অফলাইন ব্যাচ আমাদের চালুই আছে। লকডাউন তো নাই এখন। না, এই ম্যাম যে এটা হোম তো, চলে এই এসছে। ছবিটা দুলতেছে, আমাদের কি দুলে? আমাদের তো দুলে না মনে হয়। কোনটা? এই যে প্রথম ফ্রন্ট পেজের যে ছবিটা বড়, এটা নিচ থেকে যে ঢেউ হচ্ছে। আচ্ছা, এটা আপডেট হয়েছে এর জন্য। সমস্যা নেই, আপনারা চাইলে থিম আপডেট করতে পারবেন, তখন আপনাদের এরকম দুলবে। ওকে। মিস, এটা কি কোনো অ্যানিমেশন ইউজ করা? হ্যাঁ, এনিমেটেড করেছে। আর এই ছবিটা চেঞ্জ করা যাবে না? ছবিটা হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এখানে ছবিটা যেখানে অ্যাড করা সেখান থেকে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আপনারা যখন নিজেরা অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করবেন, আমি তখন বিস্তরভাবে সব দেখাবো। অ্যাফিলিয়েট সাইটে একটা ওয়েবসাইট কিভাবে শুরু থেকে একেবারে লাস্ট পর্যন্ত কাস্টমাইজ করতে হয় আমি সবই দেখাবো স্যার আপনাদেরকে, আপনারা টেনশন করেন না। ওকে, দেন হচ্ছে যে এই যে আমার হোম পেজের যে লিঙ্কটা আছে, এটা তো আমার হোম পেজ, তাই না? হোম পেজের যে লিঙ্কটা আছে এটা আমি কি করব, এখানে বসিয়ে দিব। বসিয়ে আমি এটাকে ওকেতে ক্লিক করব। আমার এখন দেখেন তো লিঙ্কটা কি ডিএম ট্রেনিং এর এটা আসছে না, আমার যেটা ছিল এখন কিন্তু চেঞ্জ হয়েছে। দেন অ্যাবাউটও কিন্তু আমি এভাবে চেঞ্জ করে নিব, ঠিক আছে? আপনারা আপনাদের ওয়েবসাইটে যেভাবে ক্রিয়েট করছেন প্রত্যেকটা পেজ যেভাবে কি করবেন, হাইপার লিঙ্ক ফার্স্টে রিমুভ করবেন, দেন আবার হাইপার লিঙ্ক ক্রিয়েট করবেন। পারবেন সবাই? ম্যাম এই অ্যাবাউট আসটা আরেকবার একটু করে দেখান তাহলে ক্লিয়ার হবে। অ্যাবাউট আসটা করে দেখাবো? আচ্ছা ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, অ্যাবাউট আস করার জন্য আমাকে আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। ওয়ার্ডপ্রেসে চলে যাই। আচ্ছা, যারা ওয়েবসাইট কাস্টমাইজেশনের কাজগুলো করেন নাই, তারা এখন এই যে ক্লাসগুলো আজকে দেখাচ্ছি সেগুলা প্র্যাকটিস কিভাবে করবেন আমারে বলেন। এনিওয়ান বলেন কিভাবে করবেন আপনারা প্র্যাকটিস? হ্যালো, এখন সবার বোঝা যাচ্ছে না প্র্যাকটিস কিভাবে করব। আপনি বুঝতে পারছেন না ম্যাম? আমি ওয়ার্ডপ্রেসের মানে করি নাই, প্র্যাকটিস করি নাই ওই দুইটা ক্লাস। ম্যাম আপনি ক্লাসটা প্র্যাকটিস করা শুরু করেন। আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি ক্লাসে বলেন, আপনাদের যেন ক্লাসের মেন্টরের জন্য যেন অপেক্ষা করতে না হয়, সেজন্য আপনাদের জন্য 24/7 সাপোর্ট সিস্টেম রাখা হয়েছে। আপনারা সেখানে নক দেন, ঠিক আছে? আপনি যে কোনো টাইমে আপনি নক দেন, আপনি সাপোর্ট পাবেন। যদি না পান আমাকে নক দেন, আমি আপনাদের সাপোর্টের ব্যবস্থা করে দিব। তাও আপনারা প্র্যাকটিস করেন, আমি জাস্ট এইটুকু রিকোয়েস্ট করব। ম্যাম, জি বলেন। ম্যাম আপনার ফোন নাম্বারটা কি একটু দেওয়া যাবে? একটা কথা ছিল আসলে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ দিয়ে দিব না, ঠিক আছে? ক্লাসের লাস্টে মনে করে দিন, আমি দিয়ে দিব। ওকে, সবারই দিয়েন ম্যাডাম। সবাইকে না, সবাইকে দিব না, তাহলে আমাকে চকলেট খাওয়াইতে হবে। ঠিক আছে ম্যাম, খাওয়াবো। আচ্ছা, এই লিংকটা আমি তাহলে কপি করছি, কপি করে এটা আমি হাইপার লিংকটা তুলে দিচ্ছি। আগে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে এখন কি লিংক আছে, হাইপার লিংকের অপশনটা আছে দেখেন তো, নাই, লিংকের অপশনটা আছে। আমি এখন লিংকে ক্লিক করি, ক্লিক করলে এই যে অ্যাড্রেস নামক একটা সেকশন চলে আসছে, এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাবাউটের লিংকটা বসাবো। এই দেখেন অ্যাবাউটের লিংকটা, ঠিক আছে? এটা বসানোর পরে আমি এখন ওকেতে ক্লিক করছি। এখন এই দেখেন লিঙ্কিং আবার হয়ে গেছে। পারবেন না সবাই? এভাবে হাইপার লিংক করবেন প্রত্যেকটা সেকশন, শুধুমাত্র যে এই সেকশন তা না, এই যে এই সেকশনে করতে হবে, দেন এই সেকশনে করতে হবে, প্রত্যেকটা সেকশনে হাইপার লিংক করতে হবে,
ঠিক আছে, এই যে এখানে করতে হবে হাইপার লিংক, এখানে করতে হবে, ঠিক আছে, এইখানে হাইপার লিংক করতে হবে, প্রত্যেকটা সেকশনে আপনাদেরকে হাইপার লিংক করতে হবে। আমি একটা সেকশনে আপনাদেরকে শিখাই আরেকবার দিলাম। দেখাবেন জি ম্যাম, হাইপারলিংক করাটা আরেকবার দেখাবেন? আবার দেখাবো? জি আচ্ছা ম্যাম। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। ওকে, এই যে আমি হাইপার লিংকটা রিমুভ করলাম, দেখেন তো এখন কোনো লিংক দেখাচ্ছে এখানে ক্লিক করলে? না ম্যাম। দেখাচ্ছে? আমি আবার এই রাইট বাটনে ক্লিক করছি, এখানে হাইপার লিংক লেখা আছে? নাই, না ম্যাম। লিংক নামক একটা অপশন আছে, লিংকে ক্লিক করবেন, এই যে অ্যাড্রেসের আপনি এই অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, অ্যাবাউট, এটা তো অ্যাবাউট পেজ, এই যে অ্যাবাউট এর লিংক, ঠিক আছে, দেন আপনি ওকেতে ক্লিক করবেন, এই দেখেন এখন লিংক শো করতেছে। ম্যাম অ্যাড্রেসটা কোথায় পেয়েছি? এই যে লিংকে যখন আপনি ক্লিক করবেন তখনই পাবেন, এই যে লিংক একটা অপশন ছিল না এখানে, জি লিংকে ম্যাম। ক্লিক করলে অ্যাড্রেসটা চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। ম্যাম ওই অ্যাড্রেসে কি ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল দিলেন? হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএল দিয়েছে। ইউআরএল দিলে তখন লিংক আসলো প্রত্যেকটার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর হাইপার লিংকটা কি ম্যাম, যদি একটু বলতেন? একটা ওইটা ওয়েবসাইটের লিংক না? একটা টেক্সটকে কোনো ওয়েবসাইটের ইউআরএল দ্বারা বা কি বলবো, ওয়েবসাইটের ইউআরএল দ্বারা, এটা ওয়েবসাইটের ইউআরএল না, ওয়েবসাইটের ইউআরএল দ্বারা লিংকিং করাটাই হচ্ছে হাইপার লিংক, ঠিক আছে? আর এটা হচ্ছে হাইপার টেক্সট, এই যে এটা হচ্ছে হাইপার টেক্সট, আর এই যে আপনি একটা ওয়েবসাইটের ইউআরএল এর মাধ্যমে আপনি লিংক ক্রিয়েট করলেন না, এই জন্য এটার নাম হয়েছে হাইপার লিংক। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন মেইন টপিকে ফিরে আসি, আজকে আমরা এই পার্টটা শেষ করব, ঠিক আছে? ওকে, মেটা টাইটেল এখন আমরা কিভাবে, আচ্ছা মেটা টাইটেল জিনিসটা কি জানি আমরা সবাই? জানি? আয়েশা জানি তন্নি, ম্যাম। আয়েশা তন্নি বলেন মেটা টাইটেল কি? আয়েশা তন্নি? জি ম্যাম। জি ম্যাম, আপনি বলেন তো মেটা টাইটেলটা কি? ম্যাম আমি তো আজকে ক্লাসের প্রথম দিকে ছিলাম না, আমি হচ্ছে যে ম্যাম এটা ডাক্তারের কাছে আগের ছিলাম। টপিক ছিল, অডিটের টপিক ছিল এটা মেটা টাইটেল। ইউআরএল এর পরের কিওয়ার্ডটা হচ্ছে মেটা টাইটেল। কিওয়ার্ডের পরের কিওয়ার্ডটা কে বলছে? ইউআরএল এর পরের কিওয়ার্ড, ইউআরএল এর পরের কিওয়ার্ড মেটা টাইটেল। জি, চমৎকার বলেছেন। মিস গুগলে সার্চ দেওয়ার সময় যে আমরা যে ইউআরএলটা পাই ওটার পরে যেটা যে টাইটেলটা ওটা না না না, অ্যাকচুয়ালি মেটা টাইটেল হচ্ছে যে গুগলে কিছু পেজে গেলে সার্চ আমাদের যেটা হচ্ছে যে H1 ট্যাগে থাকে ওইটা হচ্ছে মেটা টাইটেল। কে বলেছে? গুড, আর আপনারা যেটা সবাই দিকে ঠিক সার্চ করি বলেছেন। ওইটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা আপনারা সবাই ঠিক বলেছেন, এখন আমি বলে দিই মেটা টাইটেলটা কি। ঠিক আছে, গুগলে কোনো কিওয়ার্ড লিখে বা কোনো সার্চ টার্ম লিখে সার্চ করার পর আমি যে ওয়েবসাইট গুলো দেখতে পাবো, প্রত্যেকটা ওয়েবসাইটকে একটা হেডিং লাইন দ্বারা কি রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেই হেডিং লাইনটাই হচ্ছে মেটা টাইটেল। ঠিক আছে, ওকে, এখন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি বাই টি শার্ট। ঠিক আছে, আমি এইটা লিখে সার্চ দিচ্ছি অনলাইন, লিখে সার্চ দেওয়ার পর এখানে কি আমার অনেকগুলো ওয়েবসাইট আসছে না? এখানে যে এই যে হেডিং লাইনটা আছে, তাই না? এই হেডিং লাইনটা কি করছে, আমার ওয়েবসাইটের এই পেজটাকে কি করছে, রিপ্রেজেন্ট করছে না? তার মানে এইটা হচ্ছে মেটা টাইটেল। এখন আপনারা সবাই বলতে পারবেন না মেটা টাইটেলের সংজ্ঞাটা, কেউ যদি জিজ্ঞাসা করে? ওকে, আর মেটা ডেসক্রিপশন কি? কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করার পর যে ওয়েবসাইট গুলো শো করবে, ওয়েবসাইট গুলোকে যে ছোট অনুচ্ছেদ দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, আমি কিন্তু একেবারে সংজ্ঞা সহকারে বলে দিচ্ছি, ছোট বাচ্চাদের মতন, দেখো। আচ্ছা, সো এখন মেটা টাইটেলের ক্যারেক্টার লিমিটেশন কত? আমি ধরে নিচ্ছি আমি জানি না মেটা টাইটেলের ক্যারেক্টার লিমিটেশন কত। আমি জাস্ট এখন গুগলে সার্চ দিব। ঠিক আছে, মেটা টাইটেল ক্যারেক্টার লিমিট লিখে আমি সার্চ দিলাম, এই যে দেখিয়ে দিয়েছে কত লিমিটেশন, 60 লিমিটেশন।
কিন্তু আমরা 60 পর্যন্ত রাখবো না। যদি রাখি তাহলে আমাদের যে মেটা টাইটেলটা আছে এরপর এরকম ডট ডট সিম্বল চলে আসবে। গুগলে আপনি যদি 57, ঠিক আছে, 57 ক্যারেক্টারের ভিতরে আপনার মেটা টাইটেলটা রাখেন তাহলে টোটালটাই শো করবে। ঠিক আছে, যদি আপনি 57 এর উপরে রাখেন, 58 রাখেন, 9 রাখেন, তাহলে এরকম ডট ডট চলে আসবে। সো আমরা সাজেস্ট করি যে 57 পর্যন্ত রাখার জন্য। ঠিক আছে, যেন আমার টোটাল আমার টাইটেলটা শো করে। ওকে, সো আমাকে ক্যারেক্টার লিমিটেশনটা মাথায় রাখতে হবে, আমাকে মাথায় রাখতে হবে কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করতে হবে এই মেটা টাইটেলের মধ্যে, এবং কিওয়ার্ড গুলো কেন প্লেস করব, আমাদের আলটিমেট গোলটা কি, আমাদের ওয়েবসাইটটাকে শেষের দিক থেকে শুরুর দিকে নিয়ে আসা। আর নিয়ে আসার জন্য গুগলের আরেকটা রুলস হচ্ছে যে তোমার মেটা টাইটেলে এই কিওয়ার্ডটা থাকতে হবে। তুমি যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসতে চাচ্ছ সেই কিওয়ার্ডটা অবশ্যই মেটা টাইটেলে থাকতে হবে, এবং মেটা টাইটেল অবশ্যই ইউনিক হতে হবে, কারোর সাথে মিললে হবে না, গুগল তাহলে সেটা নিবে না। আপনি যদি কারোর কাছ থেকে ডুপ্লিকেট করে কিওয়ার্ড দিয়ে যদি এই টাইটেলটা বসায় দেন তাহলে কিন্তু গুগল এটা তার সার্চ ইঞ্জিনে শো করবে না। ঠিক আছে, সেজন্য হচ্ছে যে আপনাকে একটা ইউনিক মেটা টাইটেল তৈরি করতে হবে, ইউনিক মেটা ডেসক্রিপশন তৈরি করতে হবে। ক্লিয়ার? এখন মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল এখানে একটা তৈরি করে দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনাদেরকে ফার্স্ট ক্লাসে কি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করা শিখাইছিলাম না? ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, তাই জি না? ম্যাম। প্রফেশনাল, দেন হচ্ছে এক্সপিরিয়েন্সড, অনেক কথাই কিন্তু আমরা অ্যাড করছিলাম। আমি প্রত্যেকটা কিওয়ার্ড এখন আমি লিখি। আমি কোথায় যাব? এখানে নেই, আচ্ছা আমি এগুলো কেটে দিই। আচ্ছা, এখন এই কিওয়ার্ড গুলো আমি আবার লিখি। ঠিক আছে, DIGI ডিজিটাল মার্কেটিং ট্রেনিং লিখলাম। দেন ডিজিটাল মার্কেটিং নিজে তো একটা কিওয়ার্ড, তাই না? ডিজিটাল মার্কেটিং এখন আমি কোর্স লিখছি, COURSE কোর্স। দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স, আরেকটা কিওয়ার্ড, তাই না? দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এবং কোর্সের সাথে যদি আমি নিয়ার মি লোকেশন ইউজ করি বাংলাদেশ, তাহলে এটা কি আরেকটা কিওয়ার্ড হচ্ছে না? বাংলাদেশ। দেন আমি আমার কি যে লোকাল ইস্যু করার জন্য কি আমি যে জায়গায় হচ্ছে বা যে লোকেশনে সার্ভিস দিচ্ছি শুধুমাত্র সেই লোকেশনটাও আমরা চাইলে ইউজ করতে পারি, তাই না? তাহলে আমি এখানে ইউজ করতে পারি ইন ঢাকা। কতগুলো কিওয়ার্ড হলো স্যার আমার, স্যার এন্ড ম্যাম? অনেকগুলো কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে। এখন এই কিওয়ার্ড, এবং আমরা এখানে কি করতে পারি, এই কিওয়ার্ড গুলোর সাথে আবার কি করতে পারি, আমরা প্রফেশনাল কথা ইউজ করতে পারি, তাই না? প্রফেশনাল কথাটাও ইউজ করে দিই। অ্যাডভান্স ইউজ করতে পারি না? হ্যাঁ, অ্যাডভান্স ইউজ করতে পারি, প্রফেশনাল ইউজ করতে পারি, অনলাইন ইউজ করতে পারি ম্যাম। হ্যাঁ, অনেক কি কিন্তু করা যায়। ঠিক আছে, ওকে। দেন আরো ইউজ করা যায়, আমি ইউজ করছি না। দেখেন দেখেন কতগুলা কিওয়ার্ড আছে, 2 4 6 8 9, 9টা কিওয়ার্ড আছে, তাই না? দেখি তো আবারও, জি ম্যাম। 9টা কিওয়ার্ড আছে। সো এরকম 20টা 30টা আপনি অনেক কিওয়ার্ড করতে পারবেন। সো এতগুলো কিওয়ার্ড যে আপনাদেরকে তৈরি করতে বলছিলাম একটা মেইন সিট কিওয়ার্ডের আন্ডারে করতে বলেছিলাম এই কারণেই, কেননা এই যে মানুষজন এই সব কথাগুলো লিখে সার্চ করছে, সো এগুলো লিখে তো আপনার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সবকিছুকে অপটিমাইজ করতে হবে। সো আপনি যত বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তত বেশি আপনার সাইটটাকে আপনি সুন্দর করে অপটিমাইজ করতে পারবেন এবং র্যাঙ্কে আসার পসিবিলিটি তত বেশি থাকবে। ওকে, এখন আমি আমার মেটা টাইটেলটা আমি আমার মতো করে তৈরি করছি। ঠিক আছে, এখানে ডিজিটাল মার্কেটিং আমার সিট কিওয়ার্ড ছিল, আমি ডিজিটাল মার্কেটিং নিচ্ছি ফার্স্টে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর সাথে আমি ট্রেনিং কথাটা আছে,
আমি এটা নিচ্ছি, দেন আমি যদি এটার সাথে এরপরে এই কথাটা অ্যাড করি তাহলে কি এখানে কয়টা কিওয়ার্ড আমার কভার করছে? 3টা কিওয়ার্ড কভার করছে একটা লাইনে। ঠিক আছে, দেন এর পরেরটা কি আছে? প্রফেশনাল কথাটা আছে, আমি প্রফেশনাল নিয়ে আসছি। দেখেন তো, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। আচ্ছা, ট্রেনিং বানান তো এখানে মিস্টেক হয়েছে, কেউ তো বললেন না, কেউ তো বললেন না স্যার। ওকে, ঠিক আছে। সো প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স, এই যে দেখেন তো 2টা কিওয়ার্ড চলে আসছে না? আসছে কি না? আসছে না? জি ম্যাম, জি ম্যাম। দেন জি এর ম্যাম। পরে কিটা আছে? পরে কোনটা আছে? পরে আছে ঢাকা। আবার আমার কণ্ঠ রিফ্লেক্ট হয়ে আসতেছে স্যার। দেন এখন দেখেন তো এই কিওয়ার্ডটা কি এখানে আছে কিনা? এটাও কিন্তু আছে। এন্ড আমি লাস্টের এই কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি, এই ওয়ার্ডটা। এখন কিন্তু আমার এই 10টা কিওয়ার্ডে কিন্তু এই লাইনে কভার করেছে। 10টা কিওয়ার্ডই এই লাইনে কভার করেছে। মানুষজন যদি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করে তাও আমার এই মেটা টাইটেলটা ঠিক আছে এবং আমার সাইট আমার ওয়েবসাইটে ফার্স্টের দিকে আসার পসিবিলিটি থাকবে। কেউ যদি ডিজিটাল মার্কেটিং ইন ট্রেনিং ঢাকা লিখে সার্চ করে তাও আমার এই ওয়েবসাইটে ফার্স্টে আসার মানে পসিবিলিটি থাকবে, কেননা সবগুলো কিওয়ার্ড দ্বারাই আমার এই টাইটেলটা অপটিমাইজ করা হয়েছে। দেন এখন দেখি এটার ক্যারেক্টার লিমিটেশন কত। 66, আমার রাখতে হবে কত? 57, 57 তাই না? সো এখানে ঢাকা বাংলাদেশ 2টা ওয়ার্ড আছে। আমি যদি বাংলাদেশ কথাটা ইউজ করি তাহলে কি এটা ঢাকা কি বোঝাচ্ছে না? বোঝাচ্ছে না? সো আমি তো এইটুকু রাখতে পারি। দেন আমি এখানে আরো অনেক কথা অ্যাড করতে পারি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স, তাই না? দেন এখানে প্রফেশনাল, এখানে আর কি ইউজ করা যায়? প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ। আর কি করা যায়? আর কিছু অ্যাড করা যায়? আর কি লিখে মানুষ সার্চ করতে পারে? এনি আইডিয়া? আই হোপ আর কিছু লিখে সার্চ করতে পারে না, এগুলো লিখে মানুষ সার্চ করতে পারে। অ্যাডভান্স কথাটা, এখন প্রফেশনাল অ্যাডভান্স এই কথাটা আপনি প্রফেশনাল দিয়েও যেটা বুঝাবেন, অ্যাডভান্স দিয়েও সেটাই বুঝাবেন। কেননা প্রফেশনাল অ্যাডভান্সে কি আলাদা কিছু থাকবে? যে অ্যাডভান্স কাজগুলা শিখেছে সেই তো প্রফেশনালি কাজটা করতে পারবে, তাই না? আপনি যদি অ্যাডভান্স কাজগুলা না শিখেন, এই যে আমি আপনাদেরকে যে কাজগুলো শিখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো কিন্তু একটা বিগিনার লেভেলের কাজ না, প্রত্যেকটাই অ্যাডভান্স লেভেলের কাজ। এই যে আপনাদেরকে কিওয়ার্ড গুলা রিসার্চ করা শিখিয়েছি, এই যে এখন মেটা টাইটেলটা কিভাবে তৈরি করবেন, আপনারা তো জানতেন একটা কিওয়ার্ড থাকলেই হলো। এই যে এতগুলা কিওয়ার্ড দিয়ে যে মেটা টাইটেলটা অপটিমাইজ করা যায়, এটা কি সবাই জানতেন? যারা এখানে ডিজিটাল মার্কেটার আছেন তারাও কিন্তু অনেকেই জানতেন না যে এতগুলা কিওয়ার্ড দিয়েও একটা মেটা টাইটেল অপটিমাইজ করা যায়, এবং কেন করতে হয় সেটাও কিন্তু বলে দিলাম। আমার কাস্টমাররা যেটা লিখে সার্চ করে আমার ওয়েবসাইটের জন্য ফার্স্টের দিকে আসে, সেই জন্যই আমি সবগুলা কিওয়ার্ড আমার টাইটেল ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে, সো এখন কি আমার টাইটেলটা টোটালি অপটিমাইজেবল হয়েছে কিনা? কারো কোনো ডাউট আছে? না ম্যাম। ওকে, এন্ড আমি এখন যে কাজটা করতে পারি যে আমার এখানে বাংলাদেশ কথাটা আছে, তাই না? আমি তো এখানে বিডি দিয়ে দিতে পারি, বিডি, তাও তো আমার বাংলাদেশকে বোঝাচ্ছে। ট্রেনিং কোর্স ইন বিডি হয় না, ইন ওয়ার্ড ইউজ করা যায় না? হ্যাঁ, আপনি এখানে ইন ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ডস করে। ইন ইউজ করলেও বিডি কে বোঝাবে, না ইউজ করলেও বিডি কে বোঝাবে। আপনার যেহেতু একটা ক্যারেক্টার লিমিটেশনস কাজ করছে, সেই জন্য আপনি এখানে ইনটা গ্যাপ দিতে পারেন, সমস্যা নেই। দেন কেন গ্যাপ দেওয়ার কথাটা বলছি, এখানে আপনি, কি বিডিটা ক্যাপিটাল লেটারে লিখবো? আমি বলে দিব, ঠিক আছে? জাস্ট টাইটেলটা আমরা তৈরি করা শিখছি। ওকে, দেন এখানে কি আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের নেমটা এখানে ইউজ করতে পারি না? জাস্ট আমরা কপি করে নিয়ে আসি আমাদের ওয়েবসাইট থেকে, ঠিক আছে? এই যে
DM ট্রেনিং। সো এইভাবে যদি ইউজ করি, আমার মেইন যতটুকু থাকার কথা এইটুকু তো আসি, তাই না? আমার মেইন হচ্ছে এইটুকু থাকলেই হয়েছে, আমার এইটুকু গুগলে শো করুক না করুক আমার তো যায় আসে না। দেন আমি যদি এটুকু দেই তাহলে কি আসবে, ডট ডটের পরে হয়তো বা DM ট্রেনিংটা শো করবে, তাই তো? কিন্তু আমার মেইন যে কিওয়ার্ড গুলো থাকা দরকার সেগুলো তো আছেই। আমার ফোকাসটা থাকবে যে আমার মেইন কিওয়ার্ড গুলো থাকে এবং আমার ওয়েবসাইটটাকে ব্র্যান্ডিং করার জন্য আমি আমার নেমটা ইউজ করার চেষ্টা করব। দেন এটা আমি চাইলে আমার হোম পেজের জন্য এটা ইউজ করতে পারি। এবং আপনারা চেষ্টা করবেন একটা মেটা টাইটেলকেই তৈরি করবেন, তৈরি করে সেই মেটা টাইটেল থেকে অ্যাবাউট এর জন্য আদার্স পেজ গুলোর জন্য তৈরি করবেন। এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে যদি আমি গ্রাফিক ডিজাইনের পেজের জন্য যদি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন কথাটা অ্যাড করে দিই, তাহলে কি গ্রাফিক ডিজাইন পেজের জন্য কি একটা ইউনিক মেটা টাইটেল তৈরি হয়ে যাবে না? আমাকে গ্রাফিক ডিজাইনের জন্য কি আবার সেই 10-15 মিনিট কষ্ট করে আবার টাইটেল তৈরি করতে হবে? আমাকে কিন্তু 10-15 মিনিট সময় নষ্ট করে কিন্তু আবার আরেকটা টাইটেল তৈরি করতে হবে না। জাস্ট এই জায়গাতেই যদি আমি কপি করে আচ্ছা, এই জায়গাতে যদি আমি শুধুমাত্র কপি করে আমি এখানে গ্রাফিক্স DESIGN গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং, দেখেন তো এখন এই মানে যে মেটা টাইটেল তৈরি করেছে কোনো মিস্টেক আছে কিনা? কোনো মিস্টেক আছে? হোসেন শাহরিয়ার, আপনি বলেন মিস্টেক আছে কোনো? হোসেন শাহরিয়ার, ম্যাম গ্রাফিক ডিজাইন এবং DM ট্রেনিং দুইটাই কি রাখা যাবে? বুঝিনি ম্যাম আমার কিওয়ার্ড রিসার্চের মধ্যে কি একটা কিওয়ার্ডের মধ্যে কি আমি দুইটাই রাখতে পারবো, যে গ্রাফিক্স ডিজাইন এবং DM ট্রেনিং? না না, একটা তো কিওয়ার্ডের domain নাম। মধ্যে আপনি দুটো রাখতে পারবেন না। আপনি তো ইউনিকের জন্য আপনি ইউজ করছেন। আচ্ছা এটা আমি কপি, আচ্ছা একটু ব্যাকে যাই। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর জন্য ইউজ করছেন, দেন এখানে ফ্রিল্যান্সিং না দিয়ে এখানে ধরেন যে আছে গ্রাফিক ডিজাইন। সো এখানে কি আপনি এটা ইউজ করতে পারবেন না? জি ম্যাম। এখানে আমি এখানে লিখে দিই, আচ্ছা এটাই কপি করে আনি, ঠিক আছে? ম্যাম উনি বলছে হচ্ছে যে লাস্টে DM ট্রেনিং লেখাটা ওইটা নিয়ে আর কি, ওইটা তো ডোমেইন নাম আর কি, উনি ওইটার কথা বলতেছে। আচ্ছা এইটা সমস্যা নেই, এটা থাকতে পারে। DM ট্রেনিং আপনি সবগুলোতে রাখতে পারেন, আবার এটা না রাখলেও নয়। এটা হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইটটাকে ব্র্যান্ডিং করার জন্য। আমি বলে দিয়েছি যে আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে ব্র্যান্ডিং করার জন্য এটা রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। ঠিক আছে, যেমন এই যে দেখেন এখানে রাখা হয়েছে। দেন এইটাতে আপনারা ইউজ করছেন প্রফেশনাল, আবার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স ইউজ করেন, এসইওর ক্ষেত্রে আপনারা ইউজ করেন এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। ইউজ করতে পারবেন না? দেন এটাকে এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট আস পেজে কি কিওয়ার্ড যাবে তাহলে? আমি বলে দিব। এইখানে হোমের ক্ষেত্রে আপনারা ইউজ করলেন হচ্ছে প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করলেন অ্যাডভান্সড, দেন এসইওর ক্ষেত্রে ইউজ করেন অ্যাডভান্সড, এক্সপিরিয়েন্সড ইউজ করি। এক্সপিরিয়েন্সড, এখানে আমি এটা কেটে দিচ্ছি, আমি এখানে এসইও দিচ্ছি। এখানে কি অ্যাফোর্ডেবল দেওয়া যাবে? আচ্ছা, আবার এসএমএম এর ক্ষেত্রে আপনি অ্যাফোর্ডেবল লিখেন, সমস্যা তো নাই। এভাবে আপনি মানে চেঞ্জ করেন, আপনি এভাবে সবগুলো টার্মে ইউজ করতে পারেন, ডোন্ট ওয়ারি। এন্ড অ্যাবাউট এর ক্ষেত্রে কি হবে? অ্যাবাউট এর ক্ষেত্রে অ্যাবাউট আস কথাটা লিখে আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন, তাহলেই হবে, আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট এইটুকু দিলেই হবে। ঠিক আছে, কন্টাক্ট আস এর ক্ষেত্রেও ঠিক সেম, কন্টাক্ট আস লিখবেন এবং আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ওকে। সো আপনারা এইভাবে মেটা টাইটেল গুলো তৈরি করতে পারবেন না? জি ম্যাম পারবেন। ওকে, সো আপনাদের নেক্সট ক্লাসের এসডব্লিউ থাকবে হচ্ছে যে আপনারা HTTPS এটা হচ্ছে যে চেক করবেন, যদি থাকে তো ইয়েস, যদি না থাকে তাহলে নো দিবেন, ইটস ফাইন। দেন এই সেকশনে হচ্ছে যে
যাদের ওয়েবসাইট, অর্থাৎ আপনারা তো প্রত্যেকে এক একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং আপনারা লোকাল হোস্টও ক্রিয়েট করেছেন, ঠিক আছে? আপনাদের লোকাল হোস্ট ওয়েবসাইটের কোডিং সেকশনে এই কোডটা বসাবেন, ঠিক আছে? হেড ক্লোজের নিচে এবং ক্লোজিং হেডের উপরে, ঠিক আছে? এই কোডটা বসাবেন, বসিয়ে হচ্ছে সোর্স কোড থেকে স্ক্রিনশট নেবেন এবং এই স্ক্রিনশটটা গ্রুপে প্রোভাইড করবেন। একটা স্ক্রিনশট, ঠিক আছে? দুইটা স্ক্রিনশট যদি কারো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকে, যদি কারো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ না থাকে ডিরেক্ট এটা কেটে দিবেন, ডোন্ট ওয়ারি। দেন মেটা টাইটেলের সেকশনে আপনারা 9টা, 3 দুগুণে 9টা হচ্ছে না, 9টা টাইটেল তৈরি করবেন এবং এই পেজের স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? আপনাদের কাজ এতটুকুই। দেন নেক্সট ক্লাসে আমি বাকি টপিক গুলো দেখানোর চেষ্টা করব, বাকি যে টপিক গুলো আছে, অনেক টপিক আছে, অনেক। ম্যাম গত ক্লাসের 2টা টার্ম মিস ছিল। আচ্ছা, 2টা টপিক মিস ছিল, একটা হচ্ছে robots.txt আর একটা হচ্ছে সাইটম্যাপ ক্রিয়েট, তাই না? আপনারা যখন ইউজড এসইও প্লাগইনটা ইনস্টল করবেন তখন ইজিলি হচ্ছে যে আপনারা এই 2টা সেকশন তৈরি করে ফেলতে পারবেন। ইউজড এসইও প্লাগইন, ঠিক আছে? ইউজড এসইও প্লাগইনটা কোথায় আছে? এই যে আচ্ছা এখানে। দেন এখান থেকে হচ্ছে যে আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করার পর আচ্ছা এখানে ফিচার্স, এই দেখেন এক্সএমএল সাইটম্যাপ, এটা যখন অফ থাকবে তখন হচ্ছে আপনার ওয়েবসাইটে, আচ্ছা আমি এটা অফ করছি এবং সেভ চেঞ্জেস দিচ্ছি, ঠিক আছে? দেন আমার যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমি এখানে কি লিখবো? sitemap.xml, এন্টার দিচ্ছি। আচ্ছা কেন আসলো? রিলোড দিই একটা, অফ করে তো সেভ করলাম। sitemap.xml, আচ্ছা এটা অটোমেটিক্যালি শো করতেছে, এটা তো অফ করে দিলাম। একবার মনে হয় ম্যাম ক্রিয়েট করা হয়েছিল, সেজন্য এরকম আসে। না না, আমি তো অফ করে দিয়েছি, না ক্রিয়েট করা হয় না। ইউজড এসইও প্লাগইনটা যখন আপনারা ইনস্টল করবেন এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে যে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সো এটা অফ করে রাখা যায়, এটা এখন অফ হচ্ছে না কেন? আর এখান থেকে যদি আপনারা হচ্ছে যে এটা অন করে দেন তাহলে হচ্ছে যে এরকম সাইট ম্যাপটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? সো আপনারা জাস্ট হচ্ছে একটা প্লাগইন ইনস্টলের মাধ্যমে সাইট ম্যাপটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। এন্ড কোডিং এর মাধ্যমে কিভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আমি এই পার্টে দেখাবো। এই যে আপনাদের সাইট ম্যাপ ক্রিয়েটের পার্ট আছে, HTML সাইট ম্যাপ, দেন XML সাইট ম্যাপ। এখানে আমি আপনাদেরকে দেখাবো কোডিং এর মাধ্যমে আপনারা কিভাবে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করবেন, যেটা আমাদের ক্রিয়েটিভিটি সাইটে দেওয়া আছে, দেখেছিলাম না কোডিং এর মাধ্যমে করা, ওইটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাবো। আপনারা জাস্ট শুধুমাত্র একটা প্লাগইন ইনস্টল, ইউজড এসইও প্লাগইনটা যদি আপনারা ইনস্টল করেন আপনাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। এন্ড robot.txt ফাইলটা কিভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করলে এখানে কি একটা অপশন দেখতে পাচ্ছি না, এই যে ফাইল এডিটর, ফাইল এডিটর, এখানে দেখেন কি লেখা আছে, these tools allow you to quickly change this important file for your SEO like your robots.txt, and if you have one more then htdoc file, then আমরা ইজিলি এখান থেকে এডিট করে ফেলতে পারবো। জাস্ট এডিটে ক্লিক করছি, এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে দুটো সেকশন দেখতে পাবো, একটা হচ্ছে htdoc ফাইল এবং একটা হচ্ছে robots.txt ফাইল, ঠিক আছে? robots.txt ফাইলে আমরা চাইলে এটা টোটালটা হচ্ছে রিমুভ করে দিতে পারি, রিমুভ করে দিয়ে দেন হচ্ছে আমরা আমাদের ফরম্যাটে লিখতে পারি। এখানে যদিও যে ফরম্যাটটা দেওয়া আছে সবটাই ঠিক আছে, শুধুমাত্র এইটুকু আমরা যদি কাট করে দিই এবং এখানে সাইট ম্যাপ অংশটুকু অ্যাড করে দেই, সাইট ম্যাপ, ঠিক আছে? আমার ওয়েবসাইটের সাইট ম্যাপটা কোনটা? আমার ওয়েবসাইটের ইউআরএল এর শেষে আমি এখানে লিখি sitemap.xml, ঠিক আছে? লিখে এন্টার দিচ্ছি। এই যে সাইট ম্যাপের ইউআরএলটা পেয়েছি এটা আমি কপি করব, কপি করে এই জায়গায় বসিয়ে দিব,
ঠিক আছে, দেন আমি সেভ চেঞ্জেস রোবট ডক টিএক্সটি ফাইলে ক্লিক করব। এখন আমি দেখি আমার ওয়েবসাইটে চেঞ্জ এসেছে কিনা। ঠিক আছে, এখন আমি এখানে রোবটস ডট টিএক্সটি লিখে এন্টার দিচ্ছি। চেঞ্জ হয়েছে না? আগে যেটা ছিল এটা থেকে কিন্তু এখন চেঞ্জ হয়েছে। এখন আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে শো করছে। আপনারা যদি এই ফরম্যাটটা নিয়ে কোনো ডাউট থাকেন তাহলে আমাদের ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে যাবেন, গিয়ে হচ্ছে যে জাস্ট ডোমেইন এক্সটেনশনের পরে স্ল্যাশ দিয়ে robots ডট টিএক্সটি লিখে এন্টার দিবেন। এই যেখান থেকে এই ফরম্যাটটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে স্পেসটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো দিয়ে দিলে ভালো হয়। ওকে, দেন আমি আবার সেভ দিচ্ছি, ব্যাকে যাচ্ছি, একটা রিলোড দিচ্ছি। এখন এটা শেষে আমি আবার robots ডট টিএক্সটি লিখে এন্টার দিচ্ছি, স্পেস চলে আসে। তার মানে এখান থেকে আমরা রোবট ডট টিএক্সটি ফাইলটা এডিট করতে পারবো। ঠিক আছে, ওকে।